বাইরের সাউন্ডটা একটু কমাইতে বললেন গিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইনালি আমাদের ফাইনাল রিভিশন লাইভ ব্যাচের একটা বায়োলজি ক্লাসে। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। সো তোমরা সবাই একটু চলে আসো, আমি একটু দেখি কে কি বলতেছো। এবং ছুটির পরে ক্লাস হচ্ছে আসলে আই থিঙ্ক যে এই ছুটিটাই তোমাদের এই বছরের শেষ ছুটি, আর ছুটি কাটানোর মতো সুযোগ তোমরা পাবা না। ওকে, বরং আজকে আমার ক্লাস দিয়ে তোমাদের হচ্ছে ছুটিটা এন্ড হয়ে গেল বলা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফাইনালি যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা তাদের সাথে আসলে অনেক দিন পরে ক্লাস, প্রায় 9 মাস পরে আমি তোমাদেরকে আবার এই চ্যাপ্টার পড়াচ্ছি একটা নতুন রূপে। এবং শুরুতে আমি কিছু কথা বলে নিই যে আজকের ক্লাসটা হচ্ছে মূলত যারা এতদিন এই অধ্যায়টা কোনোদিনও খুলে দেখো নাই, যদিও এরকমটা হবে না, কারণ এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা সবাই আমরা পড়ার চেষ্টা করছি। সো যারা কোনোদিনও খুলে দেখা নাই, কোনো সমস্যা নাই, তাদের জন্য এই ক্লাস। আর যারা হচ্ছে চাচ্ছ যে অনেক দিন ধরে এটা আর পড়ি নাই, রিভিশন দিব, তাদের জন্য এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার রিভিশন হয়ে যাবে। আমাদের যে একটা সমস্যা যে অনলাইন ক্লাসে হচ্ছে মানে মনে হয় না যে অনলাইন ক্লাসে হচ্ছে আমরা মানে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, নিজে পড়ার টাইম পাই নাই। আজকের ক্লাসে ইনশাল্লাহ এই ঘটনাটা হবে না, এবং আমি ক্লাসটা এমনভাবে নিব যে অনেক বেশি টাইমও নষ্ট হবে না, আবার যতটুকু আমরা পড়বো একদম পারফেক্ট করে পড়বো, এইভাবে আজকের পুরো ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা কথা আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসটাতে শুধুমাত্র জীববিজ্ঞানে এই অধ্যায় থেকে কোশ্চিন আসলে আমরা কিভাবে ভালো করে লিখবো সেটা না, পাশাপাশি আমাদের হচ্ছে মানে এমন কিছু টিপস আর ট্রিক্স শিখিয়ে দিব, এবং অবশ্যই আমি মাঝখানে একটা টাইম ব্রেক দিব, যে টাইমে হচ্ছে তোমাদের আমি কোশ্চিন নিব, তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করব, গাইডলাইন দিব, টিপস অ্যান্ড ট্রিক্স দিব। এই সব কিছু হচ্ছে আজকের ক্লাসে হয়ে যাবে। ওকে, কে আমাকে সবার আগে এই অধ্যায়টার ইংলিশ নামটা বলতে পারবা? আমি একটু শুনি। যারা ইংলিশ ভার্সনে আছো তারা বলতে পারবা, বাট যারা হচ্ছে বাংলা ভার্সন আছো তারা কে জানো যে এই অধ্যায়টার ইংলিশ নামটা কি? বইতে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। ওকে, একাডেমিক ক্লাস তো কবে শেষ হয়ে গেছে। বৈজ্ঞানিক নাম নিয়েও আমি অনেক কথা বলবো, ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসেই কিছু বৈজ্ঞানিক নাম হচ্ছে মুখস্থ করে দেওয়ার, অন্তত 50% বৈজ্ঞানিক নাম ক্লাসে মুখস্থ হবে। ঠিক আছে। ওকে, লাইফ অফ লেসন্স নাকি লেসন্স অন লাইফ, লেসন্স অফ লাইফ বা লেসন্স অন লাইফ এরকম একটা নাম ছিল। ঠিক আছে, লেসন্স অন লাইফ সম্ভবত নামটা ছিল, আমি যদি ভুল না করি। ওকে, আচ্ছা। সো চলো আমরা শুরু করে দিই। যে কোনো একটা অধ্যায় পড়তে গেলে, হোক সেটা রিভিশন অথবা ফার্স্ট টাইম, সবার আগে আচ্ছা তোমরা তো আমাকে অনেকে চিনো তাই না? আমি কিন্তু বলি নাই আমি কে। আমি হচ্ছে তোমাদের তন্দ্রা আপু, আমার পুরো নাম ফারিহা নাজনীন তন্দ্রা, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাত্র মাস্টার্স শেষ করেছি, মানে জাস্ট কয়েকদিনই হয়েছে, এখন আমার রেজাল্ট দেয় নাই। আচ্ছা, সো যে কোনো একটা অধ্যায় পড়তে গেলে সবার আগে আমাদেরকে জানতে হয় যে অধ্যায়টা কয়টা পার্টে ভাগ করে আমরা পড়ব, হোক সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম অথবা রিভিশন, যেটাই হোক। সো এই অধ্যায়টা আমাদের আসলে 3টা পার্টে ডিভাইডেড। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, তোমরা মাথার মধ্যে একদম জিনিসটা গেঁথে নিবা, এবং এটা হচ্ছে একটা পার্ট। সো জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের শাখা সময়ের মধ্যে যে দুটো শাখা আছে, এটা আমরা ওয়ান পার্টে পড়বো, পার্ট 1। দ্বিতীয় পার্টে আমরা শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, মূলত 5 রাজ্য পড়বো, এটা আমাদের পার্ট 2। এবং 3 নম্বর পার্টে আমরা শ্রেণীবিন্যাসের ধাপ, নামকরণ পদ্ধতি, এক ক্লাসে মাত্র 5 মিনিটের মধ্যে আমাদের দ্বিপদ নামকরণ পদ্ধতি হয়ে যাবে, এবং বৈজ্ঞানিক নামসমূহ সাথে পড়বো, এটা আমাদের 3 নম্বর পার্ট। সবাই জিনিসটা মাথার মধ্যে আগে সেট করে নাও। ওকে, সো আমরা কিন্তু বই দেখে দেখেও পড়বো। এখানে দেখো তোমাদের বইটাও আমি ওপেন করেছি, সো ক্লাসের পড়া ক্লাসে বই দেখেই শেষ হয়ে যাবে। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে আমরা জানি, এবং এটা বায়োস এবং লোগোস দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে বায়োস মানে জীবন এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। জুওলজি, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, লজি, লোগোস, এই মানেটাই হচ্ছে আসলে জ্ঞান। সো মাইক্রো সম্পর্কে যা জ্ঞান সেটাই মাইক্রোবায়োলজি, জিনিসটা হচ্ছে এমন। বায়োস সম্পর্কে যা জ্ঞান সেটাই হচ্ছে বায়োলজি। ওকে, ঠিক আছে। এইবার
আমরা অনেকেই জীববিজ্ঞান বুঝি, জীব মানে জীবনের বিজ্ঞান, কিন্তু যখন আমাদের ক মার্কে যদি কখনো চলে আসে যে জীববিজ্ঞান কাকে বলে, এই একটা মেথডে আমরা শিখে ফেলবো যে এই পৃথিবীতে যতগুলো ক মার্ক আমরা লিখবো সেগুলো আসলে কোন প্যাটার্নে পড়া উচিত। তো মনে করো পরীক্ষায় আসছে জীববিজ্ঞান কাকে বলে, না কিচ্ছু নোট করতে হবে না, আমি যখন নোট করতে হবে আমি মার্ক করে দিব যে হ্যাঁ এটা নোট কর। তোমরা খালি না ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আমার উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ আমরা ক্লাস করব ততক্ষণ আমরা ক্লাসে থেকে পড়া শিখবো, না খালি ক্লাস করলাম আবার ক্লাসের পরে আবার নিজে পড়লাম, এটা যেন না হয়, নোট করতে হবে না। জীববিজ্ঞান বায়োলজি আসছে পরীক্ষায়, জীববিজ্ঞান কাকে বলে অথবা জীববিজ্ঞান কি, এই দুটো কোশ্চেন লেখার ফরম্যাট আসলে আলাদা। যদি আসে জীববিজ্ঞান কাকে বলে তাহলে বলতে হবে যে বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলে। যদি জীববিজ্ঞান বলে আসে মানে কাকে বলে আসে, আর যদি আসে জীববিজ্ঞান কি তাহলে অ্যান্সারটা এমন হবে যে জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটা শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তোমরা কি বুঝাতে মানে তোমরা কি বুঝতে পারছো কথাটা? ব্যাপারটা হচ্ছে কাকে বলে এবং কি, এই দুটো জিনিসের মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য পরীক্ষায় যখন আমরা কোশ্চেন লিখবো তখন আসতে হবে। এই কারণে আমরা অনেকে পড়াশোনা করি বাট কাঙ্ক্ষিত মার্কটা আসলে আমরা পাই না, কারণ আমরা লেখার প্যাটার্নটা আমাদের ভুল। আর অনেকে তন্দ্রাপুর মতো কম পড়াশোনা করে কিন্তু ভালো মার্ক পায়, কারণ হচ্ছে তাদের লেখার প্যাটার্নটা সঠিক। তাহলে আমাদের আরেকটা জিনিস, আমরা কিন্তু সবাই জানি যে জীববিজ্ঞানের ইংলিশ নামটা হচ্ছে বায়োলজি, কিন্তু পরীক্ষায় আসলে আমরা যেটা করি আমরা এই বায়োলজি এই ইংলিশ টার্মটা লিখতে চাই না যারা বাংলা ভার্সনের আছি। অবশ্যই ইংলিশ ভার্সনের যারা তারা তো জীববিজ্ঞান ব্র্যাকেটে লিখবে না, বাট তোমাকে যখন জীববিজ্ঞান কাকে বলে লিখতেছো বাংলা মানে ইংলিশটা লিখতে হবে, এটা তোমাদের দরকার লেখা। আচ্ছা এটা একটা ব্যাপার গেল। তো আমরা গেল যে কাকে বলে আসলে কিরকম অ্যান্সার লিখবো, কি আসলে কেমন অ্যান্সার লিখবো। এবং জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটা শাখা, অবভিয়াসলি বিজ্ঞানেরই একটা শাখা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিজ্ঞানের একটা শাখা যেখানে জীব এবং জীবন সংক্রান্ত গবেষণা করা হয়, জীব এবং জীবন সংক্রান্ত গবেষণা করা হয়, দ্যাটস এনাফ। এই যে উপরে যে কথাটা আমরা পড়লাম, আমার কথা হচ্ছে যা পড়ছি তা পরীক্ষার হলে লিখে আসতে হবে। আমি যে এই কথাটা পড়ছি আমি এই কথাটা পরীক্ষা হলে লিখে আসবো না? হ্যাঁ আসবো, কিন্তু পরীক্ষায় তো আসছে বায়োলজি কাকে বলে, আমি কোথায় লিখবো? আমি এই জায়গাটাতে লিখবো যে বায়োলজি সমান সমান বায়োস মানে হচ্ছে আমাদের জীবন, জীবন প্লাস হচ্ছে লোগোস মানে হচ্ছে জ্ঞান, এবং সাথে এটাও লিখবো যে এই দুটোই হচ্ছে আমাদের গ্রিক শব্দ, গ্রিক। এইভাবে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, তাহলে হয়ে গেল না? বাকিদের থেকে হচ্ছে কোশ্চিনটা অ্যান্সারটা বেটার। অনেকে আছে এই যে যা নোট করছো বা হচ্ছে এই স্লাইডটা পাওয়ার পরে মুখস্থ করবা, এই তাদের গঠন বৃদ্ধি বিবর্তন শ্রেণীবিদ্যা এগুলো মুখস্থ করবা, মুখস্থ হবে না, বিরক্ত বোধ হবে, দরকার নাই তো। এটা কি বলে কম পড়া? এই জিনিসটা পড়ার দরকার নাই আমার। আমি ওইটা দিয়েই দেখাই আসছি যে হোয়াট আই অ্যাম। আমি হচ্ছে এটা যে আমি একটা শব্দ পড়ি, আমি পরীক্ষার হলে সেটা লিখি, আসলেও কোশ্চিনে লিখি, না আসলেও কোশ্চিনে লিখি। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে এক্সট্রা করে এটা লিখতে পারবা যে তাদের গঠন বৃদ্ধি বিবর্তন শ্রেণীবিদ্যা ভালো, যে একটা জীবের কিভাবে গঠন হচ্ছে, কিভাবে সে গঠিত হয়ে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে বিবর্তন হচ্ছে, এবং আলটিমেটলি তাকে আমি একটা শ্রেণীর আন্ডারে ফেলছি, গুড, বাট এটা ইজ নট নেসেসারি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা এটা? কারোর কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই? ক্লাসের শুরুতে একটা অ্যামেজিং প্যাটার্ন শিখছো না লেখার, এটা এখন থেকে সবগুলা কমার্কে কাজে লাগাবা। নট অনলি জীববিজ্ঞান, সবগুলো কোশ্চিনেই তো কমার্ক হয়, ম্যাথ ছাড়া প্রত্যেকটা কোশ্চিনের কমার্ক এক হয়, তাই না? সো সবগুলো কোশ্চিনে এ করতে হবে। প্রশ্নে চিত্র আঁকতে বললেও চিত্র আঁকতে হবে, না হলে কিন্তু আমার স্কুলে তো এই অথবা চিত্র আঁকার জন্য অনেক নাম্বার কাটে, চিত্র আঁকার জন্য নাম্বার কাটে, এটা কোন জায়গা? মানে দরকার নাই, মানে নাম্বার কাটবে না, তুমি এটা নিশ্চিন্ত থাকতে পারো। চিত্র আঁকলে নাম্বার কাটবে, এটা হয়তো কোনো একটা কিছু এখানে মানে দেয়ার ইজ সামথিং এখানে আসছে, ঠিক আছে? না তো এটা কখনোই হয় না। আর
আরেকটু স্পেশালি মেনশন করতে চাই, চিত্র আঁকার কথা যেহেতু আসছে, এই চ্যাপ্টারে আমরা কোনো চিত্র আঁকবো না, এই চ্যাপ্টারে লেখার প্যাটার্নটাই হচ্ছে সব। সো জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, উনি হচ্ছে জুওলজিরও জনক। জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, বোটানি এবং জুওলজি। কয়েকদিন পরেই তোমরা সেই দুই পেপার পড়তে স্টার্ট করবা। তো এখানে হচ্ছে আমাদের জুওলজি যেটা, এই জুওলজির জনক হচ্ছে অ্যারিস্টটল, বাট বোটানির জনক কিন্তু অ্যারিস্টটল না, বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস। বাট এটা আমাদের জানার প্রয়োজন নাই, ইভেন এটাও দরকার নাই, এমনিই দিয়েছি। ওকে, এরপরে আসি জীববিজ্ঞানের দুটো শাখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। জীববিজ্ঞান যেভাবে আমরা দুইটা অংশে পরীক্ষা দিব, একটা থিওরি পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট। এই যে আমাদের থিওরি হচ্ছে ডাজেন্ট ম্যাটার খাতায় কি লিখে দিছে, ঠিক আছে, একদমই ম্যাটার না খাতায় কি লিখে দিছে, মানে এটা হুদাই করছে বাংলা কথা। আচ্ছা, সো এরপরে এরকম কত মার্ক আমার জীবনে স্কুলে কাটে নিল, কত মানে কাহিনী হলো এটার কারণে, আমি কত কান্না করলাম, এইসব লাইফ সারা জীবন পার করতে করতে আসছি। স্কুলের মার্ক দেয় না, ভালো লেখার পরে মার্ক দেয় না, এগুলো কোনো প্যারামিটার না। যারা প্রিটেস্টটা অনেক ভালো করে ফেলছো, মাথায় ওঠার কিছু নাই, প্রিটেস্টে ভালো করছো মানে বোর্ডে ভালো করবা, এটার কোনো গ্যারান্টি নাই। জাস্ট তোমার হয়তো প্রিপারেশনটা ভালো, বাট এটাকে পলিশ করতে হবে। তোমার আগে মানে তোমার পরে বসে কেউ ভালো প্রিপারেশন নিয়ে এখনো তোমার থেকে ভালো করতে পারবে, এটা মাথায় রাখো। আর দ্বিতীয় কথা, যারা খারাপ করছো, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছুই নাই যে আমার ভালো হয় নাই, এটা একদম ভুলে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। সো আসি আমরা, জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, যেমনটা আমরা থিওরি পরীক্ষা দিই, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, বা ইংলিশটা কে বলতে পারবে, ফিজিক্যাল বায়োলজি, অ্যান্ড ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। অনেক সময় কিন্তু জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান কাকে বলে, ফলিত জীববিজ্ঞান কাকে বলে আসতে পারে। সো ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের সেই শাখা, এই কথাটা দেখো বোনাস, তোমার শেখার দরকার নাই, তুমি কিন্তু জানো, জাস্ট তোমাকে পরীক্ষায় লিখতে হবে যে ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের সেই শাখা যেখানে জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি। অ্যান্ড ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের সেই শাখা যেখানে জীববিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, যেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। সো এখানে এক্সট্রা করে লিখেছে জীবন সংশ্লিষ্ট প্রয়োগ, কঠিন কথা, পারলে লিখবো, না পারলে না লিখবো। এমসিকিউর জন্য মনে রাখবো প্রায়োগিক এবং তত্ত্বীয়, তত্ত্বীয় মানে ভৌত, প্রায়োগিক মানে ফলিত। টার্মগুলো মনে রাখবো, এমসিকিউতে কাজে লাগবে। আমি কিন্তু পুরো অধ্যায়ের এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন সব একবারে করাই দিতেছি। ওকে ফাইন, এরপরে আসি ভৌত জীববিজ্ঞানের মোট 11টা শাখা। এই 11টা শাখা তুমি যখন হচ্ছে মানে পড়বা, শুরুতেই আমরা বলে নিই যে ভৌত জীববিজ্ঞানের আসলে 11টা শাখা আছে এবং ফলিত জীববিজ্ঞানের 17টা শাখা আছে, আরো বেশি আছে, বইতে এটা আছে, সংখ্যা মুখস্থ করার দরকার নাই। বাট ভৌত জীববিজ্ঞানের এই 11টা শাখার নাম মুখস্থ করব, বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো ফলিতর মধ্যে পড়বে, কারণ এমসিকিউতে আসবে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা, নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা, বা নিচের কোনটি শাখা নয়, এরকম কোশ্চিন আসবে। সো আমরা যেটা করব, এই 11টা শাখা, এই জিনিসটা এবার খাতায় লিখে নাও যে ক্লাসের পরে কি কি পড়বা, তার মধ্যে 1 নম্বরে থাকবে হচ্ছে 11টা শাখা মুখস্থ। যেভাবেই হোক এই 11টা শাখার নাম তুমি একটু হালকা পাতলা মেমোরাইজ করবা, ঠাডা মুখস্থ করার দরকার নাই, হালকা পাতলা মেমোরাইজ করবা, যেন হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখার মধ্যে এই জিনিসগুলো পড়ে যায়। ক্লিয়ার? ডান। এবং এখানে স্পেশালি মেনশন করতেছি, ইংলিশ নামগুলো সহ পড়তে হবে, পরীক্ষায় আসবে। ফিজিওলজি কাকে বলে, শর্ট কোশ্চিনেও আসতে পারে। ফিজিওলজি বলতে কি বুঝো, যেমন দেখো এই হিস্টোলজি কিন্তু টিস্যুবিদ্যা, কিন্তু হিস্টোলজি মানে হিস্টোলজি বাংলায় লিখে দিছে, এমব্রায়োলজি বাংলায় লিখে দিবে। এমসিকিউর জন্য লাগবে, শর্ট কোশ্চিনের জন্য লাগবে, কয়ের জন্যও লাগবে। সো ইংলিশটা মানে ইগনোর করা যাবে না, ইংলিশ পড়তে হবে। ওকে, আচ্ছা গেল। এরপরে হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি, আমরা একটা একটা করে দেখে যাব। তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই, এই দুটো শাখা আমাদের কোন টাইপ অফ কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিগত বছরগুলোতে দেখা গেছে, সেটা হচ্ছে ক মার্কের জন্য, যে অমুক শাখা কাকে বলে, অমুক শাখা কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবাই? আপুর কেমিস্ট্রি ক্লাসের জন্য থ্যাংক ইউ।
এই এখন হচ্ছে বায়োলজি ক্লাস, এখন এফআরবিতে কোনো কেমিস্ট্রি ক্লাস নাই, ঠিক আছে? সবাই আমাকে ধরে পিটবে, কিন্তু কোনো কেমিস্ট্রি ক্লাস নাই এফআরবিতে। ওইটা আমার ইউটিউব চ্যানেলে, এখানে কোনো কেমিস্ট্রি ক্লাস হবে না, ওকে? আচ্ছা, সো এই যে আমাদের ক মার্ক যেটা আছে, ক মার্ক যেটা আছে এটার জন্য মানে আমাদের যে কোনো একটা হচ্ছে মানে শাখা চলে আসবে, এবং অবশ্যই ইংলিশ টার্ম সহ উল্লেখ করে ক মার্কের অ্যান্সার দিব। কি বললে কিকে প্রায়োরিটি দিয়ে অ্যান্সার, বললে বলেকে প্রায়োরিটি দিয়ে অ্যান্সার। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট এই অংশটা থেকে তুমি লিখে নাও তোমার বোর্ড পরীক্ষায়, আমি চিৎকার করে বলতেছি, এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, মাস্ট 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 আসবে। সেটা কি? এই শাখাগুলোর মধ্যে থেকে যে টার্মগুলো আছে, মনে করি একটু পরে যদি আমি চলে যাই, শ্বসন আলোচনা করা হয় কোন শাখায়, শ্বসন আলোচনা করা হয় নিচের কোন শাখায়, বা শারীরবিদ্যায় আলোচনা করা হয় নিচের কোনটি, প্রত্যেকটা শাখার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করতে দিবে, ওকে? তো আমরা যখন বই পড়বো, যেই ওয়ার্ডগুলো আমাদের মনে হবে যে আমরা ভুলে যাব, আমি কেমন কিছু ওয়ার্ড দেখাইও দিব, সেইগুলো আমরা এমসিকিউর জন্য মাস্ট পড়বো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা করে শুরু করি। প্রথমে আসতেছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গসংস্থান বিদ্যা হচ্ছে এই শাখায় অঙ্গসংস্থান অর্থাৎ দেহের কাঠামো বিন্যাস নিয়ে কথাবার্তা বলা হয়, এবং অঙ্গসংস্থান দুই রকমের হতে পারে। বহি অঙ্গসংস্থান, বহি মানে বাহিরে, আমরা বাহিরে যাই মানে হচ্ছে এক্সিট করি, সিনেমা হলে আমরা এক্সিট করি, সো এক্সটার্নাল মরফোলজি। এবং অন্ত অঙ্গসংস্থান, অন্ত মানে হচ্ছে ভেতরে, ভেতর মানে হচ্ছে ইন, আমরা বলি কাম ইন, এক্স্যাক্টলি ওইরকম অন্ত অঙ্গসংস্থান মানে ইন্টারনাল মরফোলজি। সো বহি অঙ্গসংস্থান বুঝাই যাচ্ছে বাহিরের আলোচনার বিষয়। অন্ত অঙ্গসংস্থান মানে বিষয়টা এমন না যে পাকস্থলী নিয়ে বের করে বললাম এটা অন্ত অঙ্গসংস্থান, না, পাকস্থলীকে কাটলে যে অঙ্গসংস্থানটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের অন্ত অঙ্গসংস্থান। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি। একইভাবে একটা গাছ কেটে মাইক্রোস্কোপের নিচে রাখলে এরকম একটা বিন্যাস দেখা যাবে, এটাকে অন্ত অঙ্গসংস্থান বলে। অঙ্গসংস্থান ক খ এমসিকিউর জন্য কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার যেহেতু একটা শর্ট কোশ্চিনের জায়গা আছে, সবাই একটু মনে রাখো, যে কোনো ধরনের যে কোনো কিছু, যেরকম শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলতে কি বুঝো, ট্যাক্সোনমি কি, এরকম একটা কোশ্চিন কিন্তু শর্ট কোশ্চিনে চলে আসতে পারে। তোমাকে মনে করো আমি পরীক্ষার আগে অনেক শর্ট কোশ্চিন প্র্যাকটিস করাবো, বাট তুমি চিন্তা করো 11টা প্লাস হচ্ছে 17টা মোট। আমি তো ম্যাথে একটু কাঁচা, আমার ম্যাথ না করে করে ম্যাথের ব্রেন আউট হয়ে গেছে। আমি আসলে হলেও হচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে বলতে পারতাম না যে আমি কত টাকার মোট কিনছি, আমি টোকেন নিতে পারতাম না, দাদুরা আমাকে হিসাব করে দিত। সো এই যে 28 তোমরা বলে দিছো, বুঝতে পারছো যে আপুর কোথায় ডিফিকাল্টিস হচ্ছে। সো 28টা কোশ্চিন তোমাকে হুদাই সলভ করায় বড় করার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে আপু বইতে তো এক লাইন আছে, শর্ট কোশ্চিন তো আসে 2 মার্কের, আমি কিভাবে এটার অ্যান্সার করব? হ্যাঁ, সো এই যে আমি এই অ্যান্সারটা এভাবে করব যে আমি প্রথমে তো কাকে বলে লিখে নিব, এরপরে এই ওয়ার্ডগুলো ধরে ধরে আমি মানে ব্যাখ্যা করব। যেমন কি জীবের শ্রেণীবিন্যাস, আমি তো জানি যে জীবের শ্রেণীবিন্যাসটা কি, জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এই ট্যাক্সোনমিতে, তাহলে এইটা হচ্ছে একটা টার্ম। তারপর হচ্ছে এই যে ভাগ করার জন্য যে রীতিনীতি মানে হচ্ছে যে নিয়ম কানুন ফলো করা হয় সেটা কি, সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? তাহলে এই টার্মগুলো ধরে ধরে আমি ব্যাখ্যা করবো। যেরকম আমি পরে দেখবো ফিজিওলজি, সো ফিজিওলজিতে আমি শ্বসন রেচন একবারে ডিটেলসে করব না, বাট বলবো জৈব রাসায়নিক জিনিসটা কি, শারীরবৃত্তীয় কাজ কি, এই কাজটাই তোমাকে যদি শর্ট কোশ্চিন আসে তাহলে করতে হবে, ওকে? আচ্ছা, চলে যাই। সো ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি, এবং এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সা, সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়। শারীরবিদ্যা বা ফিজিওলজি, আমাদের শরীর হচ্ছে জীব, এবং আমাদের শরীরের মধ্যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে দ্যাটস কল্ড জৈব রাসায়নিক বিক্রিয়া। এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলা যেমন হচ্ছে শ্বসন আমাদের বডিতেও ঘটে, উদ্ভিদেও ঘটে, সালোক সংশ্লেষণ শুধু উদ্ভিদে ঘটে, তারপর হচ্ছে রেচন, এবং তোমাদের যতগুলো প্রক্রিয়া আছে পরিপাক, শ্বসন, রেচন, দ্বিতীয় অধ্যায়ে যতগুলা লাস্টের দিকে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের মানে বর্ণনা আছে, ততগুলো তন্ত্র আছে, সব টাইপ অফ তন্ত্রের বর্ণনা এখানে চলে আসবে।
সো ইত্যাদি হচ্ছে এই শাখায় আলোচ্য বিষয়। এখানে হচ্ছে জীবের যাবতীয় শারীরবৃত্তীয় মানে শরীরের মধ্যে যত ধরনের কাজ ঘটে সেটা হচ্ছে আলোচনা করা হয়। এখন একটু ক্লিয়ার করে দেই, এই যে লাইনগুলো আছে এগুলো এমসিকিউতে আসবে। শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ কোথায় আলোচনা করা হয়, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সবাই একটু খেয়াল করো, শারীরবিদ্যার আলোচ্য বিষয় নিচের কোনটি? জীবের বিবর্তন, সালোক সংশ্লেষণ, ভ্রূণের বিকাশ, টিস্যুর বিন্যাস। তোমাদেরকে আমি প্রমিস করছিলাম আমি ক্লাসে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করাবো। সো হিয়ার ইজ দ্য এমসিকিউ, এবং তুমি দেখো যে এমসিকিউ হচ্ছে ওকে, ঠিক আছে, বি, ডান। বৈজ্ঞানিক নাম প্র্যাকটিস ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই ছিল আমাদের শারীরতত্ত্বের অঙ্গগুলা, মানে যেই হচ্ছে শারীরতত্ত্ব সমূহ, আর এটা হচ্ছে মানব শারীরতত্ত্ব সমূহ। এটা আমি উল্লেখ করছি। এটা ফুল সিলেবাস হইলে তোমরা এটা আরো বেশি ক্র্যাক করতে পারতা, কারণ তোমাদের অধ্যায়গুলোরই নাম আসলে, বাট শর্ট সিলেবাস যেহেতু এটা একটু ক্র্যাক করতে হয়তো সমস্যা হবে। এরপরে চলে আসি হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাদি, এগুলো দরকার নাই, কারণ প্রত্যেকটা সাইটোলজি মানে সেলের যে কাজ, সেলের কি গঠন, বিন্যাস, কার্যাবলী, বিভাজন, বিকাশ, যা যা টার্ম পারো সব লিখে দিবা। পোল দিব না, পোল দিতে ভাইয়া অনেক টাইম যাবে, আমি আবার পোল দিব, আবার ইয়ে করবো, দেন ওর মধ্যে আবার এফবির ফেসবুকের যারা আছে ওরা বসে থাকবে, এটা আমরা না করি। হ্যাঁ, আমাদের যেহেতু এটা এফআরবি ক্লাস, সো আমরা এটাতে একটু কুইক যাওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের টাইমগুলো এখন অনেক মূল্যবান। হ্যাঁ, ক্লাসটা আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করার ট্রাই করবো, কারণ লম্বা ক্লাস নেওয়ার দরকার নাই আমার, ঠিক আছে? নামাজে এখন টাইম হয় নাই, হলে পরে, এটা এখন ঈশান নামাজ, ঈশান নামাজ আমরা পরে পড়তে পারবো, আমরা ক্লাসটার দিকে একটু ফোকাস করি। সেটা হচ্ছে জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাদি, এই যে জিনিসগুলা আমাদের আছে, এইটা প্রত্যেকটাতে আমার পড়ার দরকার নাই। আমি মনে রাখবো হিস্টোলজি মানে টিস্যু, ডান, হিস্টোলজি মানে টিস্যু, হিস্টোলজি মানে টিস্যু, শেষ, এর বেশি দরকার নাই। হিস্টোলজিতে আলোচনা করা হয় কি, দেখছো ইংলিশ চলে আসছে। হিস্টোলজিতে আলোচনা করা হয় টিস্যু। এই টিস্যুর বাংলা নামটা জানতে হবে। টিস্যুর বাংলা নাম হচ্ছে কলা। টিস্যুর বাংলা নাম হচ্ছে কলা। সো জীবদেহের কলাসমূহের গঠন। এমসিকিউ তুমি কোথায় পাবা না? এমসিকিউ আমি নিজে বানায় আনছি। হ্যাঁ, এমসিকিউ তুমি কোথায় পাবা না? এই যে দেখো বি সি, কনফিউশন হয়ে গেছে। কোষ কেন হবে? অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু। এই যে দেখো এখানে লেখা ছিল যে কলা কাকে বলে, অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে একটা টিস্যু। সো এটা হচ্ছে কলা বা টিস্যুর গঠন। গেল ভ্রূণবিদ্যা, সবাই খেয়াল করবা। ওকে, আজান দিবে। আজানটা শেষ হোক, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। হ্যাঁ, ওকে, আমরা একটা নামাজের ব্রেক দিব, বাট হচ্ছে নামাজের ব্রেকটা আমরা একটু যখন টায়ার্ড হয়ে যাব তখন দিব। আপাতত যেহেতু আমরা একটু টায়ার্ড না, সো আমরা একটু পড়াশোনা করে নেই, তারপর আমরা নামাজের ব্রেক ইনশাল্লাহ অবশ্যই দিব। সো ভ্রূণবিদ্যাটা কি? ভ্রূণবিদ্যাটা বোঝার জন্য সহজে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের স্ত্রী জনন কোষ। স্ত্রী জনন কোষের আরেকটা নাম কি বলতো? ডিম্বাণু। আর এটা হচ্ছে আমাদের পুং জনন কোষ। পুং জনন কোষের আরেকটা নাম হচ্ছে শুক্রাণু।
এই ডিম্বাণু এবং শুক্রাণু অর্থাৎ জনন কোষের উৎপত্তি এবং জনন কোষ দুটো যখন একত্রিত হয় তখন সেটাকে জাইগোট বলে সেটা, এবং জাইগোটকে আমরা নিষিক্ত জাইগোট বলতেছে, যদিও এটা নিষিক্ত ডিম্বাণু বললে বেশি পারফেক্ট হতো। তারপরে যে ও জাইগোট থেকে ভ্রূণ তৈরি করবে এবং ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ। এখানে খেয়াল রাখতে হবে জনন কোষের উৎপত্তি বললে পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম ভুল করবা করে হচ্ছে, আচ্ছা, জনন কোষের উৎপত্তি বললে পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম ভুল করবা করে তোমরা কি করবা, তোমরা হচ্ছে কোষবিদ্যার আলোচ্য বিষয় হিসেবে লিখে ফেলাবা। এই কাজটাই করা যাবে না। আমি কি ক্লিয়ার করতে পারছি? এই কাজটাই আমরা কেউ হচ্ছে করব না। ওকে, সো জনন কোষের উৎপত্তি এই জিনিসটা ভুল হতে পারে, আমরা এটা মার্ক করব। তুমি যখন পড়বা তুমি চিন্তা করবা যে পরিস্ফুটন মানে ফুটে বের হওয়া, মানে পরিপক্ক হওয়া বা পরিস্ফুটিত হওয়া। একটা ফুল যখন পরিস্ফুটিত হয়, এরকম কলি থেকে পরিস্ফুটন হয়, ওই টার্মটা এখানে ইউজ করছে। ওকে, সো নিষিক্ত জাইগোট এবং হচ্ছে ভ্রূণের সৃষ্টি, এই সকল ঘটনাগুলোকে আমরা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি বলি। এমব্রায়ো মানে আসলে হচ্ছে ভ্রূণ। ওকে, ফাইন। এবার হচ্ছে ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, এখানে একটা ছবি দেখাইছে যেটা তোমাদের 11 চ্যাপ্টারের সাথে রিলেটেবল। সো জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় যেই শাখায়, সবাই দ্রুত করে বলে ফেলো, অলরেডি আমি পড়াই দিছি। এরকম কোশ্চিন কিন্তু পরীক্ষায় আসবে এবং তখন আমরা সবাই অ্যান্সার দিব। এখানে যদিও কোশ্চিন মানে অ্যান্সারটা নাই, সেটা হচ্ছে কোষবিদ্যা। সো এটা অ্যান্সার ডি, কোষবিদ্যা। শুধু কোষ মনে রাখলেই হবে, কারণ হচ্ছে গঠন, কার্যাবলী, বিভাজন। তোমরা একটু খেয়াল করো, তোমরা যখন কমার্ক লিখবা তোমরা সব জায়গায় উল্লেখ করবা জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, এই টার্মটা অবশ্যই উল্লেখ করবা। লাগলে ভৌত জীববিজ্ঞানের ইংলিশটাও আমি লিখে দিতাম, ফিজিক্যাল বায়োলজির যে শাখায় কোষের ... কোষের বৃদ্ধি, পরিস্ফুটন, বিকাশ, বিভাজন এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। সাইট মানে কথাটা আসছে সেল থেকে। সো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এটা কিন্তু খুবই ভুল হয়। বংশগতিবিদ্যা আমরা মনে করি কিসের আলোচ্য বিষয় বলো তো? বংশগতিবিদ্যা কিসের আলোচ্য বিষয় মনে করি আমরা? এটা মনে করি এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা, বাট এটা কিন্তু ভৌত জীববিজ্ঞানের, সেটা একটা খুবই বেসিক। এবং আমরা মেন্ডেলের ছবি দেখছি, আমরা 12 অধ্যায় যারা অলরেডি একটু হালকা পাতলা আইডিয়া নিচ্ছি, আমরা জানি যে জিন ও জীবের বংশগতি ধারা, জিন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এই যে টার্মগুলো উল্লেখ করছি, মেনশন করছি, খেয়াল করো, ভুলগুলা এই জায়গাতে হবে। জিন কি? আমরা জিন কিটা 12 অধ্যায়ের জন্য রেখে দিচ্ছি, যেহেতু এটা এফআরবি ক্লাস, আমি ডিটেলসে যাচ্ছি না যে জিন কি। বিবর্তন বিদ্যা, ডারউইন নিয়ে অনেক বিতর্ক তর্ক, এগুলো নিয়ে গল্প বলার এখন সময় নাই। শুধু আমি এটুকু বলবো, বিবর্তন হচ্ছে পরিবর্তন। হোয়াট কাইন্ড অফ পরিবর্তন? ধীরে ধীরে পরিবর্তন। ইট ইজ নট আকস্মিক পরিবর্তন, যেটাকে বলে মিউটেশন। সো বিবর্তন বিদ্যা অর্থাৎ যেটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, সেটাতে মূলত আমাদের প্রাণের বিকাশ নিয়ে কথা বলছে। এটাও ভুল হবে। প্রাণের বিকাশ, আমরা কখনোই ভাববো না যে প্রাণের বিকাশ বিবর্তন বিদ্যার আলোচ্য বিষয়। আমরা মনে করব প্রাণের বিকাশ হচ্ছে ভ্রূণবিদ্যার আলোচ্য বিষয়, কারণ ভ্রূণে আমরা মনে করি যে এখান থেকে একটা প্রাণ তৈরি হতে পারে, বাট প্রাণের বিকাশ কিন্তু বিবর্তন বিদ্যার আলোচ্য বিষয়। জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ এখানে আলোচনা করা হয়। সো পরীক্ষায় বর্ণনা আসলে পরিবর্তন এই কথাটা আসলেই হবে, এত লাগবে না ডিটেলস, বাট তুমি টার্মগুলো কয়ের জন্য হচ্ছে লিখবা। ওকে, বাস্তুবিদ্যা বা ইকোলজি, আমরা যারা 13 অধ্যায় পড়ছি আমরা বাস্তুবিদ্যা সম্পর্কে জানি যে আমাদের সাথে পরিবেশের যে ইন্টারঅ্যাকশন, পরিবেশের যে একটা হচ্ছে কমিউনিকেশন বা পরিবেশের প্রতি আমাদের যে ডিপেন্ডেন্সি, সেটাকে আমরা বাস্তুবিদ্যা বলি, যেটা হচ্ছে ইকোলজি। আমার ল্যাবের নাম ছিল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ল্যাব, যেটা হচ্ছে বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ বাকি যে কোনো ল্যাবের থেকে, এটা আমি মনে করি। সো এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা খুব সূক্ষ্ম এমসিকিউ বের হইতে পারে। পরিবেশের সাথে জীবনের আন্তঃসম্পর্ক কোন শাখায় আলোচনা করা হয়? খুবই বেশি কনফিউজড হয়ে যাবা যখন পরীক্ষার হলে বসবা। আমি কিন্তু ধরে ধরে দেখাই দিচ্ছি, দুনিয়ার রাজ্যের 500 এমসিকিউ, 600 এমসিকিউ, একটা ক্লাসে কোটিটা এমসিকিউ, দরকার নাই এত একটা ক্লাসে হচ্ছে এতগুলো এমসিকিউ কভার করার।
তোমরা অনেকে অভিযোগ করছিলা না আপু শিওর শট দিয়ে দিচ্ছে, আপু শিওর শটে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছে, সিকিউ প্র্যাকটিস করাচ্ছে, ফ্রি ফ্রি সব কন্টেন্ট দিয়ে দিচ্ছে, আমরা যারা পে করলাম তারা কি আমরা হচ্ছে লস করলাম? তুমি আমার এই গুরুত্বপূর্ণ কথা কোথাও পাবা না, যেটা আমি বললাম যে তুমি যদি এই বই পড়ো তোমার দরকার নাই ওই শিওর শর্ট কোশ্চিন দেখার। এই কথাটা কি আমরা লাইভে বলছিলাম না যে একবার যদি এফআরবির ক্লাস করো তাহলে জীবনেও দরকার পড়বে না শিওর শর্ট কোশ্চিন দেখার, মানে শিওর শর্টের যে ইয়েগুলা সেগুলো দেখার প্রয়োজন পড়বে না, বলে দিছিলাম না? টাইম সেভ হওয়া থেকে বাঁচালাম না, দেখছো? ওকে, সো প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় বিবর্তনবিদ্যা, আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। এবার আসি অ্যান্ড্রোক্রাইনোলজি। তোমরা অনেকে লিখছো আপু ফাস্ট পড়ান, তোমরা অন্যান্য ক্লাস যত লং করবা বা করেছো তার থেকে আমার ক্লাস শর্ট হবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, ঠিক আছে? সো এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়, যেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 11 চ্যাপ্টারে কিছু অংশ ছিল যেটা আমাদের শর্ট সিলেবাসে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন যে রিলিজ হয় সেই হরমোনের কার্যকারিতা নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের হরমোন রিলিজ হবে এবং সেটার কার্যকারিতা নিয়ে পড়াশোনা। তোমাদের যদি আমার কথাটা মনে থাকে তোমরা এইটাই পরীক্ষা লিখতে পারবা যে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে উৎপন্ন বা এন্ডোক্রাইন গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন নিয়ে আলোচনা করা হয় বা হরমোনের কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা এন্ডোক্রাইনোলজি বলি। লাস্ট হচ্ছে জীব ভূগোল, এটা কঠিন কিছুই না, জীবের সাথে ভূগোলের যে সম্পর্ক, অর্থাৎ জীব একটা ভূগোলে মানে ভূগোল মানে পৃথিবীতে থেকে যায়, সেটাকে আমরা হচ্ছে জীব ভূগোল বলি। এই যে জিপিএস, জীব কোথায় আছে এটা যে আমরা ট্র্যাক করতে পারি সেটা। খেয়াল কইরো অভিযোজন কথাটা জীব ভূগোলে আছে, খেয়াল করো, তোমরা অবশ্যই খেয়াল করো। তোমরা কিন্তু জেনেটিক্সে আসবে ঠাস করে টিক চিহ্ন দিয়ে আমার তো 25টা এমসিকিউ হয়েছে, দেন রেজাল্ট অ্যান্সার কিন্তু কোথা থেকে হবে বলো তো? অ্যান্সার কিন্তু বই থেকে করবে। ক্লিয়ার? ডান। হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি। এবার আমরা চলে আসছি আমাদের ভৌত জীববিজ্ঞান, সরি এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান যেটা হচ্ছে আমাদের 17টা শাখা আছে এবং খুবই সহজ 17টা শাখা, খুব দ্রুত হয়ে যাবে। খেয়াল করি, প্রথমে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিও অন্টোলজি। জীবাশ্ম কি বুঝতে হবে? জীবের অশ্ব বা জীবের ধ্বংসাবশেষ, জীব যখন মাটিতে এই অবস্থায় পাওয়া যায় সেটাকে আমরা জীবাশ্ম বলি। জীবাশ্মর সংজ্ঞা আছে, যারা এক্সট্রা করে পড়তে চাও দেখে নিতে পারো। প্রাগৈতিহাসিক কি আপু? ইতিহাস মানে অনেক আগেকার কথা, প্রাগৈতিহাসিক মানে অনেক 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 আগেকার কথা, এক দেশে ছিল এক রাজা, ওই কথাটা। সো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি হচ্ছে আমাদের অতীতকালের জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। জীব পরিসংখ্যান, পরিসংখ্যান আমরা সবাই বুঝি, আমরা ম্যাথের হচ্ছে 17 চ্যাপ্টার করছি, পরিসংখ্যান বুঝি, সেটা যখন জীবে অ্যাপ্লাই করব তখন সেটা জীব পরিসংখ্যান বা বায়ো স্ট্যাটিস্টিক্স। পরজীবী বিদ্যা, পরজীবী মানে হচ্ছে যারা অন্যের দেহে বাস করে, পরের দেহে জীবন ধারণ করে, দ্যাটস কল্ড পরজীবী, এবং এটার ইংলিশ হচ্ছে প্যারাসাইট, যেরকম হচ্ছে ব্যাকটেরিয়া এবং আমাদের শরীর থেকে খাবার গ্রহণ করে। সো এই পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ। খেয়াল করি পরজীবী যারা তারা কিন্তু আমাদের বডিতে রোগ তৈরি করে, সো এটা ভুল হবে। আমরা চিকিৎসা বিজ্ঞানের মধ্যেও রোগ ঢুকাই দিতে পারি, বাট এটা খেয়াল করব পরজীবী বিদ্যাতে কিন্তু রোগ নিয়ে আলোচনা করা হয়। এরপরে আসি মৎস্য বিজ্ঞান, এখানে বলার কিচ্ছু নাই। কীট পতঙ্গ বিজ্ঞানের ইংলিশ শিখতে হবে এন্টোমোলজি। হ্যাঁ, এন্টোমোলজি মানে কীট পতঙ্গ বিজ্ঞান, সারা জীবন লাগবে। যেদিন বিসিএস পরীক্ষা দিবা আপুর কথা মনে পড়বে, আপুর কাছে শিখেছিলাম প্রথম কীটতত্ত্ব মানে হচ্ছে এন্টোমোলজি। তোমাদের বই থেকে কিন্তু বিসিএস এর কোশ্চিন হয়। সো কীট পতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন, এগুলো দরকার নাই, তুমি জাস্ট এন্টোমোলজি মনে রাখো। অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, মানে অণুবীক্ষণ যন্ত্রে যা যা দেখা যায় সেটাই অণুজীব বিজ্ঞান। নিচের কোনটি কোষ নয়? আমরা জানার জন্য জেনে রাখবো ভাইরাস কোনো কোষ নয়, এমনকি ভাইরাস না জীব না জড়, এটা না জীব না জড়। জীব আর জড়র সেতুবন্ধন হচ্ছে ভাইরাস, অর্থাৎ 50% ক্যারেক্টারিস্টিক্স জীবের মতো, 50% ক্যারেক্টারিস্টিক্স জড়র মতো। আপু বাদ বাকি ভাইরাস কি এটা পড়ানোর জন্য এইচএসসির অপেক্ষায় থাকলাম, ইনশাল্লাহ তোমাদের সাথে আমার এইচএসসিতে এটা পড়ানো নিয়ে ক্লাস হয়ে যাবে আশা রাখি।
সো নিচের কোনটি কোষ নয়? ভাইরাস, এই যে গেল। কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, দেখো এভাবেও কিন্তু কোশ্চিন আসতে পারে, একদম ডাইরেক্ট ইংলিশ বলে দিবে। সো ইংলিশ টার্মগুলো শিখে ফেলবো। কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলতেছি না, চিকিৎসা বিজ্ঞানেও রোগ আছে, মানব দেহ আছে, সবাই একটু খেয়াল করো। চিকিৎসা বিজ্ঞানে কিন্তু মানব দেহ আছে, সবাই এটা খেয়াল করো। আচ্ছা, জিন প্রযুক্তি, জিনের যে প্রযুক্তি করা হয় সেটা আলাদা করে বলবো না। প্রাণ রসায়ন বিজ্ঞানেও রোগ আছে। কেন আছে জানো? কারণ মানে ডাক্তাররা যে পড়াশোনাগুলো করে সেগুলো একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে হচ্ছে মাইক্রোবায়োলজিস্টরা, বায়োকেমিস্টরা, এবং এই যে হচ্ছে বায়োকেমিস্টরা কিন্তু বিভিন্ন টেস্টের যে মানে ফর্মুলেশন কিভাবে করতে হয় এগুলো কিন্তু ওরা হচ্ছে এই জিনিসটা খেয়াল করে। তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে এফআরবিতে ছিল যারা, আচ্ছা সেই চিন্তা আমরা পরে করবো, এখনো দেরি আছে। ওকে, আচ্ছা। সো প্রাণ রসায়ন, প্রাণ মানে হচ্ছে জীব, সো জীব রসায়ন বিজ্ঞান। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা আসি পরিবেশ বিজ্ঞান বা ইনভায়রনমেন্টাল সায়েন্স। সো পরিবেশ নিয়ে কথাবার্তা, সামুদ্রিক বিজ্ঞান, বন বিজ্ঞান, এগুলো প্রয়োজন নাই, তোমরা পারবা। জীব প্রযুক্তি, দেখছো এই টার্মগুলো কিন্তু সহজ এবং এগুলো কোনোদিনও কাকে বলে আসবে না। আচ্ছা, জীব প্রযুক্তির একটু কথা বলি। বায়োটেকনোলজি শুধু এইটা না যে আমি একটা কিছু তৈরি করে ফেললাম, সেটা অবশ্যই মানব কল্যাণে ব্যবহৃত হতে হবে। যদি এটা মানব কল্যাণে ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। ফার্মেসি দরকার নাই, বন্যপ্রাণী দরকার নাই। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা দেখি? এতক্ষণ যারা পড়লা অ্যান্সার, এটা একটা মানে হচ্ছে এতক্ষণ যা পড়ছো তাই সাথে সাথে এমসিকিউ দিছি, এবার একটু মানে পিছন থেকে আসা এমসিকিউ দিলাম। সবাই বলো এটা কি? অ্যান্সার কি? ডি। ফলিত জীববিজ্ঞানের কোনটা আছে কোশ্চেন? ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, তাই তো? হ্যাঁ, ডি। ভেরি গুড। বায়োইনফরমেটিক্স দরকার নাই। ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, ক্যান্সার নিয়ে আলোচনা করা হয় কোথায়? ভুল করবা। চিকিৎসা বিজ্ঞানে আছে ভুল করার জায়গা, আর অনেক জায়গা আছে, ওইসব জায়গায় কিন্তু বসাই দিবা। বায়োইনফরমেটিক্স পড়াশোনা করা হয় ক্যান্সারে। এই লাস্টের দিকে যেই কাকে বলে গুলো আছে, এগুলো কাকে বলে অতটা ইম্পর্টেন্ট না, এগুলোর থেকে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কাকে বলের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফলিত জীববিজ্ঞানের শাখা হলো, এটা আমি আর দেখাচ্ছি না, 2, 3 তোমরা প্র্যাকটিস করে নিও। জীব প্রযুক্তি এবং হচ্ছে ফার্মেসি। ডান, কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে। আমি একটু বই দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা বইয়ের ফার্স্ট পার্ট শেষ করে ফেলেছো। সবাই হাততালি দাও, হাততালি বলো সবাই দ্রুত, সবাই হাততালি বলো। সবাই কি বুঝেছি যে আমরা এই পর্যন্ত অংশটা কিভাবে পড়বো? বায়োইনফরমেটিক্স পর্যন্ত এই অংশটা, এখন থেকে আমরা এখান থেকে স্টার্ট করবো জীবের শ্রেণীবিন্যাস। সবাই বুঝছি? সবাই হাততালি বলো। হাততালি বলছো? সাবাস। এই ফেসবুকের ওরা হাততালি বলে না কেন? হ্যাঁ, এই যে বলছে হাততালি, ঠিক আছে। সো এই যে হাততালি আমরা বলছি, আমাদের ফার্স্ট পার্ট শেষ। কত দ্রুত শেষ, খেয়াল করছো? আমি কি টাইম নষ্ট করছি একটা সেকেন্ডও তোমাদের? পরীক্ষার আগে সময়ের গুরুত্ব আমার থেকে ভালো করে কেউ বুঝে না, কেন জানো? আমি কখনোই আতেল ছিলাম না, আমি কখনোই সারা বছর ধরে পড়তাম না। আমার সারা বছর ফুর্তি করতে ভালো লাগতো, হ্যাঁ ফুর্তি করতে ভালো লাগতো, ইভেন বলবো টাইম ওয়েস্ট করতেও ভালো লাগতো। আমি হচ্ছে এমন ছিলাম। পরীক্ষার আগ দিয়ে আমার হুশ হইতো, আল্লাহ আমি তো এর আগে হচ্ছে ভালো রেজাল্ট করছিলাম, আমাকে তখন ভালো রেজাল্ট করতে হবে, তখন আমি ভালো রেজাল্ট করতাম। এসএসসির রেজাল্ট একটা হচ্ছে বেসমেন্ট। এই বেসমেন্টটাতে তোমরা যদি ভালো রেজাল্ট না করো, পরবর্তীতে অনুপ্রেরণা পাবা না। তোমরা আসলে ভাবতেও পারবা না যে এসএসসি রেজাল্ট ভালো না করলে, আমার একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমরা দেখছো হয়তো, যে এসএসসি রেজাল্ট কেন গুরুত্বপূর্ণ আমি দিয়েছিলাম। ওখানে আমি কখনো রাত জেগে পড়তাম না, কখনোই আমি রাত জেগে পড়তেও পারতাম না, আমার অনেক ঠান্ডা লাগতো, আর ঠান্ডার সিজনে হচ্ছে এসএসসি প্রিপারেশন, এইচএসসি প্রিপারেশন নিতে হতো। সো আমি একটা কথা বলি, এসএসসি রেজাল্ট যদি ভালো না হয় তাহলে বুঝবা যে কি পরিমাণ মানে হচ্ছে অপকারিতা তোমার জীবনে চলে আসবে। রেজাল্ট ভালো না হলে সামনে আগানোর অনেক অপশন থাকবে, এবং তোমাদের রেজাল্টের পরে এই কথাগুলো আমি আবার তোমাদেরকে বলবো, সেজন্য আমি আগেই হেডসআপ দিয়ে দিচ্ছি। বাট রেজাল্ট ভালো হলে তুমি কত পরিমাণ বোনাস পাবা এটা তুমি বুঝতেছো না, ঠিক আছে? সো জীবনটা সহজ করার জন্য এসএসসি রেজাল্ট ভালো করতে হবে, না হলে হচ্ছে সমস্যা, এইচএসসিতে গিয়ে সমস্যা। আমার মার্কস কত ছিল?
আমার মার্কস ছিল না, কারণ আমার সময় মার্কস পাবলিশ করছিল না। ঠিক আছে, আমি জানি না কত ছিল, আমি শুধু জানি যে ঢাকা সবগুলো কলেজের যখন মেরিট লিস্ট দিছিল আমার নামটা বেশ সামনের দিকে সবগুলো কলেজেই ছিল। আমি দেখে খুব মানে আশ্চর্য হয়েছিলাম, আমি এক্সপেক্ট করছিলাম না যে আমার নাম এত সামনের দিকে থাকবে, কারণ আমি তো একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিছি, আর আমাদের সময় ফুল সিলেবাস ছিল, তো আমার এক্সপেকটেশন ছিল না যে আমি এত ভালো করব। আচ্ছা, এরপরে আমি হচ্ছে চলে আসি আমাদের শ্রেণীবিন্যাসের জনক। তোমরা কি জানো শ্রেণীবিন্যাসের জনককে? সবাই বলো শ্রেণীবিন্যাসের জনককে। ইয়েস, ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, এই যে আমাদের শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, উনি আমাদের হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য, শ্রেণীবিন্যাসের জনক সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সালের কোনো দরকার নাই, এই সালটারও অতটা দরকার নাই। উপসালা ইউনিভার্সিটি থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভের পরে উনি কিন্তু চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভ করছে, বাট উনি হচ্ছে অ্যানাটমির অধ্যাপক। অ্যানাটমি মানে কি? ওই যে আমরা অঙ্গ সংস্থান পড়লাম না, যেটা মাঝখানে কেটে করতে হয়, ওই অঙ্গ সংস্থান বিদ্যাতে উনি নিযুক্ত ছিলেন। এবং পরীক্ষায় কোশ্চিনটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবজগৎকে দুই ভাগে যে ভাগ করি আমরা, এই যে ইন্টারের যে বোটানি এবং জুওলজি বই, এইটা উনি করছিলেন, ক্যারোলাস লিনিয়াস এই কাজটা আমার হচ্ছে করছিলেন। সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার হইছো? কার কোনো সমস্যা আছে? ঠিক আছে, কার কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, উপকারিতা কি, তাৎপর্য কি, গুরুত্ব কি, হোয়াট এভার ইট ইজ আসবে। এই কয়টা লাইন তোমাদেরকে অনেক জিনিস, লাইফ চেঞ্জিং হ্যাকস শেখাতে যাচ্ছি। এগুলো আমি পড়াই দিছি অলরেডি। এই অংশটা বইতে যে ছিল আমাদের, এটারই একটা সুন্দর ভার্সন আমি তোমাদেরকে এখন শেখাতে যাচ্ছি। এটারই একটা সুন্দর ভার্সন তোমাদেরকে এখন আমি শেখাবো। দেখো, এটার সুন্দর ভার্সন হচ্ছে এটা। বইয়ের যে লাইনটা আছে সেই লাইনগুলো হচ্ছে 1 2 3 4 5 লাইনে পয়েন্ট করে লেখা, কিন্তু এটা আমি মনে রাখবো কিভাবে আর পরীক্ষায় আমি লিখবো কিভাবে? খেয়াল করি, আমি এখন কিছু টপিক দেবো, সাথে ওইটুকু মনে রাখবো। দল উপদল, সঠিকভাবে সংরক্ষণ, সংক্ষিপ্তভাবে উপস্থাপন, শনাক্ত করে নামকরণ, মানব কল্যাণে প্রয়োজনীয়তা। আমরা শুধু এই টার্মগুলো মনে রাখবো, পরীক্ষায় এই টার্মগুলো এই শুরুতে লিখবো, একটা কলম দিব, তারপরে ডিটেলস বর্ণনা লিখবো। সবাইকে আমরা বুঝতে পারছি? কার কোনো সমস্যা আছে এটাতে যেটা আমি বললাম? কারোর 1%ও সমস্যা থাকলে আমাকে বলো। আজকে ক্লাসের পরে ওই যে লিখছিলা না কি পড়তে হবে, ওখানে এটা অ্যাড করে নিবা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা জাস্ট 5টা শব্দ পড়বা। যখন 5টা শব্দ পড়বা, পরীক্ষায় বর্ণনা আসলে এইভাবে লিখবা। খ মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে 4টা পয়েন্ট লিখলেই হবে, এর থেকে বড় প্রশ্ন আসে না, যদি এসে যায় তাহলে হচ্ছে এভাবে লিখে ফেলবা। ওকে? আচ্ছা, পাভেল জিহান, এত টাকা দিয়ে যে কোর্স কিনছো বা অটো এনরোল হলেও কিন্তু হচ্ছে তুমি টাকা দিছিলা বছরের শুরুতে, রাইট? তারপরে তো অটো এনরোল হইছো, তারপরে যা করতেছো, একবার ব্যান হয়ে গেলে তো ক্লাসও করতে পারবা না আর হচ্ছে কমেন্টও করতে পারবা না, তখন কি হবে? বাকিদের ডিস্টার্ব করতেছো, এটা কতটা খারাপ কাজ করতেছো জানো? আচ্ছা, চলে যাই। এইবার আমি চলে আসি, এটা বুঝছি সবাই, এখানে আমি আর কিছু বলবো? অ্যানাটমি কাকে বলে 1 নম্বরের জন্য। আচ্ছা, জীববিজ্ঞানের যে শাখায় যে কোনো অঙ্গের অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয় সেটাকে অ্যানাটমি বলে। অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গ সংস্থান, মানে যে কোনো জিনিস কাটলে মাইক্রোস্কোপের নিচে রাখলে আমরা যে সেকশনটা পাই সেটাকে আমরা অ্যানাটমি বলি। সহজ কথায় লিখবো, কঠিন কোনো টার্ম আসলে তোমরা এটা আমি পড়ি নাই এইগুলো হয় না। হ্যাঁ, স্লাইড তো দেয়াই হবে, এটা তো দাগানো স্লাইড। এফআরবি তোমাদের ক্লাসের শেষে ক্লাসের স্লাইড পাবা না, এটা কোনো কথা হলো নাকি? ক্লাসের শেষে তো অবশ্যই ক্লাসের স্লাইড পাবা, এটা খেয়াল করো। ঠিক আছে, ডান। মেডিকেল স্টুডেন্টরা যেটা পড়ে না, এটাই ভুল ধারণা, আমরা মনে করি মেডিকেল স্টুডেন্টরা হচ্ছে মনে সব থেকে বেশি পড়ে, বাট অ্যানাটমি আমরাও পড়ি। আমি তো বোটানিতে পড়ছি, প্লান্টের অ্যানাটমি পড়তে হবে না? প্লান্টের অ্যানাটমি ছিল অনেক দারুণ, প্লান্টের অ্যানাটমি। আর মেডিকেলের তো কিছু কিছু অ্যানাটমি তো নমুনা আমরা এইচএসসিতেও পাই, নট দ্যাট মাচ লেভেল অফ, বাট পাই আমরা।
তো আমার অনেক ভালো লাগছিল, ঠিক আছে, প্লান্টের অ্যানাটমিগুলো পড়তে। আচ্ছা ঠিক আছে, সো এবার আমরা চলে যাই। আমরা এখন পুরো প্রাণীজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করব এবং এইগুলা এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে ভাগ করা হবে আর কি। হ্যাঁ, কোষের বৈশিষ্ট্য, খাদ্য, সংখ্যা, হাবিজাবি বিভিন্ন বিষয়ের উপরে এগুলো হচ্ছে ভাগ করা হবে। সো কিংডম যেটা, এই কিংডমকে যদি আমি একটু বড় করতে চাই তখন সেটাকে আমি বলবো সুপার কিংডম। কিংডমকে যদি আমি ছোট করতে চাই তাহলে আমি বলবো সাব কিংডম। এই সুপার মানে হচ্ছে আমার অধিক আর সাব মানে হচ্ছে আমার উপ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার এই ক্লাসটার যে একটা ওয়ান শট সৃজনশীল ক্লাস আছে, এটা দেখছিলা কে কে বলো তো? আমার এই ক্লাসটার যে একটা ওয়ান শট সৃজনশীল ক্লাস আছে, তোমরা এটা কে কে দেখছিলা? বলো সবাই, দেখছিলাম? যারা দেখো নাই তারা দেখে নিতে পারো, বাট আমি আজকে পড়াই দিব, সমস্যা নাই, ঠিক আছে। আমি আজকে সৃজনশীল হচ্ছে ক্লাসও পড়াই দিতে পারবো। এটা আমার ইউটিউব চ্যানেলে ছিল, এটা এসিএস এর ইউটিউব চ্যানেলে ছিল না, মানে এএফএস এর ইউটিউব চ্যানেলে হচ্ছে ছিল না আর কি। হ্যাঁ, সো তুমি হচ্ছে এটা ওখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। এবং ওইখানে হচ্ছে তোমরা যারা আমার ডাইহার্ট ফ্যান আছো তারা তো প্রতিদিন অন্যভূত ক্লাস করতেই আসো, এখানের ক্লাস বাদ দিয়ে ওখানে করো, করতেই থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে তোমরা যে কোশ্চিনগুলো করতেছো যে হচ্ছে পড়ায় মন বসে না, কি করব, এটা হয় না সেটা হয় না, এগুলো সব সমাধান হচ্ছে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছিলাম, সব সমাধান দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমি এখানে থেকে কমেন্ট করতে পারতেছি না, যারা জানো একটু নামটা কমেন্ট করে দিও। আচ্ছা, সো এরপরে আমরা চলে আসি এই সুপার কিংডম এবং সাব কিংডমের মধ্যে। যে সুপার কিংডমের নাম হচ্ছে প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 এর নাম হচ্ছে ইউক্যারিওটা, এবং মনেরা রাজ্য এর মাঝে পড়ে এবং এই 4টা রাজ্য হচ্ছে এর মধ্যে পড়ে। আচ্ছা, তোমরা জানো আমি সৃজনশীলের কথাটা কেন বললাম, কারণ তোমরা জানো যে এই তন্দ্রানাথ TU, আচ্ছা, সো এই যে আমাদের এই পুরো জায়গাটা আমাদের সমস্যার জায়গা, কিন্তু এই জায়গাটাই হচ্ছে আমাদের সৃজনশীলে মার্ক তোলার মেন কারিগর। তোমরা যারা আমার ক্লাসটা এখন করতেছো সবাই একটু মার্ক করে নিবা যে আমাদের মাস্ট 100% শিওর যে এইখান থেকে একটা সৃজনশীল তুমি পরীক্ষায় লিখতেছো। সো আমাদের অবশ্যই 5টা রাজ্যের বৈশিষ্ট্য ভালোভাবে আত্মস্থ করতে হবে। এখন এই যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য যে আমরা ভালোভাবে আত্মস্থ করব, এইটা এখন তোমাদেরকে আমি করাই দিব। সবাই রেডি? এটা অনেক ইম্পর্টেন্ট জায়গায় আমরা প্রবেশ করতেছি। আমাদের এটা কমপ্লিট করতে লাগবে হচ্ছে জাস্ট 15 মিনিট। আমরা 15 মিনিট, নেক্সট 15 মিনিট একটু মনোযোগী থাকবো, ওকে? আচ্ছা, সো 5 কিংডম ক্লাসিফিকেশন দেয় হচ্ছে RH হুইটটেকার। এই হুইটটেকারের ক্লাসিফিকেশনকে আমাদের হচ্ছে মার্গুলিস এসে গুলি মেরে বলে ঠিক আছে, হুইটটেকারের 5 রাজ্য যে ক্লাসিফিকেশন এটা আমি রাখতেছি। হুইটটেকার, আমি মনে রাখতাম হোয়াইট টেকার মানে সাদা মনের মানুষ, সে সহজ সরল মনে 5টা দিছিল, বাট মার্গুলিস এই ক্লাসিফিকেশনকে গুলি মেরে দুইটা অধিরাজ্য বা সুপার কিংডমের ক্লাসিফিকেশন হচ্ছে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেই জায়গায় যাই, যে এই জায়গাতে 5 রাজ্যে ভাগ করার প্রস্তাবকে দেন। সবাই একটু দেখো, 5 রাজ্যে এই কোশ্চিনটা আসতে পারে, এই কোশ্চিনটা এমসিকিউতে অনেকবার এসেছেও, এটা কিন্তু বোর্ড কোশ্চিন অনেকবার এসেছে, সেটা হচ্ছে হুইটটেকার। আচ্ছা, যখনই আমরা বর্ণনাতে যাব, আমি শর্টকাট মেথডে বর্ণনা শিখাই দিচ্ছি, পরীক্ষার আগে তোমাকে এই বর্ণনা অনেক বেশি হেল্প করবে লেখার ওয়ের জন্য, মনে রাখার জন্য। আচ্ছা, যে প্রোক্যারিওটা, ক্যারিওন, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কেন্দ্রিকা। তাহলে নিউক্লিয়াস ইংলিশ, কেন্দ্রিকা বাংলা, ক্যারিওন হচ্ছে কি বলো? ক্যারিওন কি? ক্যারিওন হচ্ছে আমার গ্রিক শব্দ। ফাইন। প্রোক্যারিওটা, প্রো মানে হচ্ছে আদি, যেরকম প্রো ফেস। এই যে প্রোক্যারিওটা, এই ঘটনাতে যেটা হয়, ও হচ্ছে আদি নিউক্লিয়াস, তার মানে ওর নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আর ও হচ্ছে ইউ মানে হচ্ছে পারফেক্ট, ওর নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। আমরা একটু খেয়াল করি সুগঠিত নিউক্লিয়াস আসলে কি।
যেই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন আছে, যেই নিউক্লিয়াসের হচ্ছে নিউক্লিওপ্লাজম আছে, যেই নিউক্লিয়াসের বিশেষ করে নিউক্লিওলাস আছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকলে সে একটা পারফেক্ট নিউক্লিয়াস। এখন যার নিউক্লিয়ার মেমব্রেন নাই, মনে করো এটা একটা কোষ, এর মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এখানে হচ্ছে বিভিন্ন নিউক্লিয়ার বস্তু ছিল। যদি আমার নিউক্লিয়ার মেমব্রেন না থাকে, এটা যদি আমি কেটে দিই, তাহলে কি হবে? নিউক্লিয়ার বস্তুটা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকলো না। তাহলে আমি স্টেপ বাই স্টেপ আসি। যখন আমরা লিখতেছি নিউক্লিয়াস সুগঠিত, তার মানে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজম দিয়ে ছড়ানো আছে, সব কিছু আছে। আচ্ছা, কিন্তু যখন আমার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস হচ্ছে নাই, তখন কিন্তু নিউক্লিয়ার বস্তুটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। সবাই কি 3টা পয়েন্ট পাইছো? 3টা পয়েন্ট পাইছো? এই 3টা পয়েন্ট যেটা আমি এখানে বললাম, এটা কিন্তু আসলে মনেরার পয়েন্ট, এবং এই 3টা পয়েন্ট যেটা আমি এখানে বললাম, এটা আসলে প্রোটিস্টার পয়েন্ট। এমনকি এটা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়ারও পয়েন্ট। তুমি যখন সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করবা, শুরুতেই কিন্তু তোমাকে প্রোক্যারিওটার ইউক্যারিওটার পার্থক্য পড়াবে, তুমি কিন্তু অলরেডি পড়ে ফেললা। তাহলে পয়েন্টগুলোর নাম কি দিতে পারি? নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, এবং 3 নম্বরে হচ্ছে নিউক্লিয় বস্তু। এই তিনটা জিনিস আমরা কি করব? আমরা হচ্ছে পয়েন্ট আকারে মনে রাখবো। এরপরে আসি, যারা প্রোক্যারিওট তারা সর্বদা এককোষী, কিন্তু তার মানে এই না যে এরা সর্বদা বহুকোষী। এরা এককোষী এবং বহুকোষী দুটোই হতে পারে। এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, অর্থাৎ শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে, অর্থাৎ এখানে আমাদের রাইবোজোম প্লাস বাকি সকল অঙ্গাণু থাকে। রাইবোজোম প্লাস হচ্ছে বাকি সকল অঙ্গাণু থাকে। জোম লিখছি, এগুলো নিয়ে কান্নাকাটি করো না, কিছু একটা লিখলেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঝিল্লিবদ্ধ মানে এই যে ঝিল্লি দিয়ে আবদ্ধ, এই যে এরকম একটা মানে লেয়ার দিয়ে আবদ্ধ থাকাকে আমরা হচ্ছে ঝিল্লিবদ্ধ বলি। এটা ঝিল্লি মানে পর্দা, মেমব্রেন, কোষ ঝিল্লি মানে যেটা সেটা। আচ্ছা, এখন যখন আমরা মনেরা রাজ্যের বৈশিষ্ট্যে আসতেছি, তোমরা খেয়াল করো শুরুর এই 3টা পয়েন্টই কি আদিকোষের পয়েন্ট না? 3টা পয়েন্টই কি আদিকোষের পয়েন্ট না? সবাই চিল্লাই বলো ঠিক কিনা, সবাই চিল্লাই বলো ঠিক কিনা। সবাই কি বুঝছো আমার কথা? এবং তুমি আগে আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি, প্রোটিস্টার যখন আসছো, প্রোটিস্টার শুরুতেই 3টা পয়েন্ট কি আদিকোষের পয়েন্ট না, মানে প্রকৃত কোষের পয়েন্ট না? তোমরা কেন এই রাজ্যের পয়েন্ট মুখস্থ করতে যাও বলো তো? সাথে সাথে একটা কথা শোনো, যখন মনেরার সাথে বাকি 4 রাজ্যের তুলনা আসবে, তখন তোমাকে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে আদি কোষের সাথে প্রকৃত কোষের পার্থক্য আসছে। যখন মনেরার সাথে বাকি 4 রাজ্যের তুলনা আসছে, তার মানে আদি কোষের সাথে প্রকৃত কোষের পার্থক্য আসছে। ক্লিয়ার হইছো সবাই? এই যে আদি কোষের সাথে যে প্রকৃত কোষের পার্থক্য আসছে, সবাই যেটা মাথার মধ্যে ঢুকালা, এইটাই নিয়েই ম্যাডাক্ষণ কথা বলবা। এবার তোমাদের কিছু পয়েন্ট মনে রাখার রিয়েলিটি চেক বলি, দেখো। দ্বিবিভাজন প্রক্রিয়া, খাদ্য গ্রহণ, অর্থাৎ খাদ্য গ্রহণ পদ্ধতি, বিভাজন পদ্ধতি এবং প্রজনন পদ্ধতি, এই 3টা পয়েন্ট 5টা রাজ্যেরই আছে। এই 3টা পয়েন্ট 5টা রাজ্যের আছে। ইজি চ্যাপ্টার না, আপু ইজি করে পড়াই নেই। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কেউ ভালো রান্না করে তখন বলে যে আজকের মাছটা মজা ছিল, মানে আজকের মাছটা ফ্রেশ ছিল, আজকের মাছটা হচ্ছে ভালো ছিল। সো একইভাবে মানে কঠিন চ্যাপ্টার মানে সহজ হয়ে গেছে, আপু ভালো পড়ায়নি, চ্যাপ্টার সহজ, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের কাছে যদি চ্যাপ্টার সহজ লাগে এতেই আমি খুশি। আমি চাই না তোমরা বলো যে আমি পড়াইছি তারপরে বলবো আপু চ্যাপ্টার কঠিন। এটা আমি হচ্ছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, আমার সুনাম দরকার নাই, বাট তোমরা জিনিসটার প্রতি ভালো ফিল করো। আপু ক্রোমাটিন বস্তু মানে কি? ক্রোমোজোম কি? ক্রোমোজোম যা, ক্রোমাটিন বস্তুও তাই। হালকা পার্থক্য আছে, ক্রোমাটিন বস্তু হচ্ছে চিকন,
ক্রোমোজোম হচ্ছে মোটা। তোমাদের লেভেলে যে কোনো কিছু আমি অনেক শর্ট করে বোঝাই, সহজ করে বোঝাই। ডিটেলসে ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, এগুলোর অনেক পার্থক্য আছে, বাট আমি সহজ করে বুঝালাম, ঠিক আছে? ফিলামেন্টাস মানে হচ্ছে ফিলামেন্ট বা সুতার মতো গঠন যেটা, সেটা হচ্ছে ফিলামেন্টাস। ওকে, এই তিনটা জিনিস তুমি প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে শিখবা। এখন তুমি প্রশ্ন করতে পারো, আপু এই তিনটা জিনিস আমি যে প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে শিখবো, আমি জানবো কিভাবে যে ও কি করে? তুমি চিন্তা করো যে তুমি এখন উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করবা, তুমি কি জানো না যে উদ্ভিদ কিভাবে খাদ্য গ্রহণ করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে, জানো তো? বিভাজন, উদ্ভিদ কিন্তু উন্নত জীবের মধ্যে ধরা হয়, সো উদ্ভিদে মাইটোসিস মিওসিস হবে। আচ্ছা, প্রজনন, উদ্ভিদে কি হয়? শুক্রাণু, তারপর হচ্ছে ডিম্বাণু, এগুলো তো তৈরি হয়। তুমি কখন পড়ছো? 11 চ্যাপ্টারে পড়ছো না উদ্ভিদে প্রজননের ক্ষেত্রে? সো ওটা লিখে দিবা। তুমি সবারটাই কিন্তু জানো, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তুমি জানো। দ্বিবিভাজন নিয়ে অনেকে প্রশ্ন করতেছো, এইটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। একটা জিনিস কাটবে, মাঝখান থেকে হবে এবং দুইটা জিনিস তৈরি হবে, এরকম। বাট এই প্রক্রিয়াটা আরেকটু ব্রডার সেন্স আছে, আমি সহজভাবে দেখাচ্ছি। দ্বিবিভাজন মানে দুই অংশে বিভাজন। ক্লিয়ার? আচ্ছা, কেউ খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এখানে আছে নীলাভ, সবুজ, শৈবাল এবং ব্যাকটেরিয়া। অবশ্যই উদাহরণ মনে রাখতে হবে, কারণ যখন আমি সৃজনশীল প্রশ্ন দেখাবো তোমরা দেখবা যে সৃজনশীল প্রশ্নে হচ্ছে এই নামগুলো কিন্তু বারবার বারবার এসেছে। সো অবশ্যই আমরা উদাহরণ মনে রাখবো এবং ছবিও মনে রাখবো। বইয়ের যে ছবি আছে এটাও, নস্টক হচ্ছে নীলাভ, সবুজ, শৈবালের একটা উদাহরণ আর কি। শৈবাল কিন্তু, এখানে একটা কথা বলি, শৈবাল কিন্তু মনেরা রাজ্যের না। নীলাভ, সবুজ, শৈবালের একটা ইংলিশ নাম আছে বা অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সো ওই কারণে ওইটা আসলে দুইটা রাজ্যের মধ্যে পড়ে গেছে। অ্যামাইটোসিসটা অনেকটাই দ্বিবিভাজনের মতো, এইটা হচ্ছে সব জায়গায় লেখা থাকে। হ্যাঁ, বাইনারি ফিশন মানে হচ্ছে দ্বিবিভাজন। ডান। এরপরে আমরা চলে আসি প্রোটিস্টাতে। প্রোটিস্টাতে আমাদের খাদ্য গ্রহণ, শ্বসন ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। এখানে অনেকে যারা শৈবাল আছে তারা ফটোসিনথেসিস করে, অনেকে শোষণ করে, অনেকে গ্রহণ করে, অ্যামিবা ডাইরেক্ট গ্রহণও করতে পারে। অযৌন প্রজনন ঘটে, এখানে যৌন প্রজনন ঘটে। অযৌন প্রজনন ঘটলে মাইটোসিস, কোষ বিভাজন হয়, কারণ এককোষী জীবেরা হচ্ছে প্রজনন করতে গেলে মাইটোসিসের হেল্প নেই। আমরা বহুকোষী, আমরা মিওসিসের হেল্প নেই। যৌন প্রজনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। এবার জিজ্ঞেস করবা কনজুগেশন কি, এই জন্য ছবি নিয়ে চলে আসছি যেন হচ্ছে কম সময়ে বোঝানো যায়। এখানে একটা নালী তৈরি হয়, এটাকে কনজুগেশন নালী বলে। এখানকার জেনেটিক বস্তু এখানকার জেনেটিক বস্তুতে পাস অন হয়, দ্যাটস কল্ড কনজুগেশন প্রসেস। এবার আসি হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলন ঘটে। আমরা এই জিনিসটা একটু শিখবো, খেয়াল করি। আচ্ছা, এখানে ভ্রূণ গঠিত হয় না, এটা মনে রাখবো, এটা এমসিকিউর জন্য। ভ্রূণ গঠিত হয় না প্রোটিস্টাতে, বাট বর্ণনা লেখা কিন্তু শিখাই দিয়েছি। খেয়াল করি, আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাস। আইসোগ্যামাসে দুটো গ্যামেটই দেখতে একই রকম, গ্যামাস মানে গ্যামেট। অ্যানাইসোগ্যামাসে দুটো গ্যামেট হচ্ছে ভিন্ন রকম, দ্যাটস কল্ড অ্যানাইসোগ্যামাস। সবাই ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? কার কোনো সমস্যা আছে? নাই। মনেরা প্রোটিস্টা আই হোপ ক্লিয়ার। ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া এক বাক্যে এক লাইনে শিখবো। কনজুগেশন বোঝার বয়স আসে নাই, বাট তারপর আমি ছবি দেখাই দিছি, ওইটা একটু খেয়াল করো। দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা নালী তৈরি হয় এবং সেই নালী দিয়ে একটা প্রক্রিয়া স্থানান্তর হয়। আচ্ছা, সো আমরা এখন কি পড়বো? আমরা একই সাথে হচ্ছে ফানজাই, প্লান্টি, দেখো কত সহজে শেষ হয়ে যাবে, এবং হচ্ছে অ্যানিমিলিয়া। এইটা চাইলে কেউ নোট করতে পারো। আচ্ছা, সো শুরুতে আমরা চলে আসি যে ফানজাই, তারপরে আসবো প্লান্টি এবং অ্যানিমিলিয়াতে চলে আসবো। আমরা একটু চিন্তা করি, ফানজাইয়ের রং কি, বর্ণ কি? সবুজ না, অসবুজ। এটার রং হচ্ছে সবুজ, এটার রং হচ্ছে অসবুজ। আমি লেখা খারাপ লিখতেছি কারণ দ্রুত লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, সো বর্ণ হচ্ছে এটা গেল। এখন এইটার বর্ণ যে সবুজ হয়েছে, এটা কেন? কারণ হচ্ছে ক্লোরোফিল নাই, আছে নাই। ক্লোরোফিল থাকলে কি হয়? সালোক সংশ্লেষণ। উপস্থিত অনুপস্থিত লিখবা ক্রসের চিহ্নে। হয় না? হয়, হয় না। খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ অটোট্রফিক, অটো না, এটা হচ্ছে হেটারোট্রফিক।
হেটারোট্রফিক মানে কি? বাংলা হচ্ছে পরভোজী। কেন? কারণ নিজের খাবার নিজে গ্রহণ করতে পারে না, এটা হচ্ছে অটোট্রফিক। কেন? কারণ এটা হচ্ছে স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এটা হচ্ছে হেটারোট্রফিক বা হচ্ছে পরভোজী। সবাই বুঝছি? আশা করি সবাই বুঝছি। ডান। এবার চলে আসি যে তিনটা টার্মে। একটা হচ্ছে কোষ প্রাচীর, তোমরা লিখে নিবা। এর কোষ প্রাচীর কি উপাদান দিয়ে তৈরি? কাইটিন। এর কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। আমি শুধু টার্মগুলো উল্লেখ করছি মনে রাখার জন্য। পরীক্ষায় বর্ণনা লিখলে সুন্দর করে লিখতে হবে, কিন্তু পয়েন্টের নাম দিয়ে বর্ণনা লিখতে হবে। আর এটাতে কোষ প্রাচীর নাই। সঞ্চিত খাদ্য, এটা তোমাদের উপর দায়িত্ব দিলাম, তোমরা দেখে নিবা। এইটার আর এটার সঞ্চিত খাদ্য সেম হবে। এটার সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। আচ্ছা, কোষপ্রাচীর সঞ্চিত খাদ্য। কোষপ্রাচীর কেমন, সঞ্চিত খাদ্য কেমন, মোটামুটি অনেকগুলো আমি লিখে দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক যে কিছু বাদ গেছে, বাট আমার কেন যদি মন বলতেছে কিছু একটা বাদ গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে আসতেছে না যে কি বাদ গেছে। ওকে, বাট এগুলো লিখলেও হবে। গ্লাইকোজেন, সাবাস। প্রজনন না, প্রজনন কঠিন টার্ম, সহজ টার্ম ছিল, যেটা হচ্ছে একদম রিলিভেন্ট করে করে লেখা যেত। কোষপ্রাচীর সঞ্চিত খাদ্যের পরে কিছু একটা ছিল, যাই হোক হোয়াটএভার মনে আসতেছে না। প্রজননটা তো অবশ্যই লিখতে হবে, আমি তো বলেছি খাদ্য গ্রহণ, প্রজনন এবং বিভাজন, এগুলো সবগুলোতেই লিখতে হবে, এবং বিভাজন এগুলো সবগুলোতেই লিখতে হবে। তিনটা রাজ্যের তুলনামূলক চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো খেয়াল করে। অসবুজ, অপুষ্পক উদ্ভিদ, মৃতজীবী, স্থলজ, এইগুলা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তোমরা জানো এটা মৃতজীবী, স্থলজ। এখানে অনেকগুলো টার্ম আছে। মাশরুমে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, বইতে লেখা আছে। মাশরুমের দেহে কোনো ভাস্কুলার বান্ডল থাকে না। ভাস্কুলার বান্ডল মানে পরিবহন তন্ত্র, যেটা ওরা তো আসলে পানি পরিবহন করার দরকার নাই, সো ওটা থাকে না। মাশরুমের দেহে দুটো অংশ থাকে, মাইসিলিয়াম অংশ এবং ফ্রুটিং বডি অংশ। এগুলো কঠিন জিনিস, তুমি যখন তুলনা করবা, পরীক্ষায় তো আসে, তুলনামূলক চিত্র করো বা তুলনামূলক বিশ্লেষণ করো, তখন আসলে এগুলো আমাদের সুবিধা করে দিতে পারে না। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে, এদের স্পোরের যে কোষের বিন্যাস সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাঁ, আচ্ছা, এই যে স্পোর মাটিতে পড়তেছে, এগুলো হ্যাপ্লয়েড। এমসিকিউর জন্য পড়ো, হ্যাপ্লয়েড এরকম, ডিপ্লয়েড হচ্ছে এরকম। এটার নিয়ে কথাবার্তা আমি কোষ বিভাজনে বলবো, এখন বলতেছি না। মাইসিলিয়াম দ্বারা গঠিত পেনিসিলিয়াম, উদাহরণ তো পড়তেই হবে, এটা বলে দিয়েছি। এরা হচ্ছে অ্যানাইসোগামাস, আমি বলেছি যারা অনুন্নত হয় তারা আইসোগামাস, যেমন প্রোটিস্টা, এরা উন্নত, সো এরা হচ্ছে অ্যানাইসোগামাস। আর্কিগোনিয়েট কি, অনেকে প্রশ্ন করো। আর্কিগোনিয়েট হচ্ছে আর্কিগোনিয়া। মানুষের প্রজনন তন্ত্র যেরকম ডিম্বাশয়, শুক্রাশয়, একইভাবে আর্কিগোনিয়েট হচ্ছে আর্কিগোনিয়া। আপু আমার কিছু মনে থাকতেছে না, এত সহজ করে বলে দেওয়ার পরেও এখন মনে থাকবে না। ক্লাস শেষে যখন এটা একবার রিভাইজ দিয়ে নিবা, তোমার সব মনে হয়ে যাবে। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ মনে হয়ে যাবে। সো আর্কিগোনিয়েট হচ্ছে এই প্লান্টি রাজ্যের স্ত্রী প্রজনন অঙ্গ। এটা একটা প্রজনন অঙ্গ, আমাদের দেহে যেমন প্রজনন অঙ্গের নাম আছে, এরকম হচ্ছে আর্কিগোনিয়েট হচ্ছে প্রজনন তন্ত্রের অঙ্গ। বায়োজিতের কি হয়েছে? আচ্ছা, সো ভ্রূণ ও ভ্রূণীয় স্তর কাকে বলে আমরা পড়ে আসলাম না, জনন কোষ দুইটা মিলিত হয়ে জাইগোট হচ্ছে, জাইগোটের পরে ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণের যে একটা লেয়ার থাকে বা ভ্রূণ যে লেয়ারের মাধ্যমে ধারণকৃত হয়ে থাকে সেটা হচ্ছে ভ্রূণীয় স্তর। একদম সংক্ষেপে বললাম। আচ্ছা, প্লান্টি রাজ্যের এরা আর্কিগোনিয়েট মানে স্ত্রী প্রজনন অংশ। এটার উত্তর, ওটার উত্তর তো রিপ্লাই টেনেছো, এইটুকুই দেখা যাচ্ছে, এটার বেশি দেখা যাচ্ছে না, পুরোটা লিখো। আচ্ছা, ভ্রূণ সৃষ্টি এবং ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এগুলো হচ্ছে কঠিন টার্ম, এগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা। তোমরা এগুলো কেন এই লেখার মধ্যে আনো? সো তুলনামূলক চিত্র চাইলে তোমরা পার্থক্য ছক করে এভাবে দেখাইতে পারো, বাট অবশ্যই একটু বড় বড় কথা লিখো, এত শর্ট কথা লিখো না। আমি সৃজনশীলের সময় আরো ডিটেলসে বলে দিব কিভাবে লিখতে হবে, বাট আমাদের ডেসক্রিপশন শেখা শেষ। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে প্লান্টি রাজ্যেরা এই গোত্রভুক্ত হয়, এগুলো আমাদের দরকার নাই। এদের সেন্ট্রিওল থাকে না,
উদ্ভিদ কোষের কিছু ক্যারেক্টার আছে, প্রাণী কোষে কিছু ক্যারেক্টার আছে, এটাতে এটা থাকে ওটাতে ওটা থাকে না, এগুলো নর্মাল। সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের গঠন উপাদান। ওকে, আচ্ছা এখানে এক্সট্রা করে কিছু অংশ দিছে যে তুমি চিন্তা করবা মানুষের কি কি থাকে, মানুষের অস্থি থাকে, তারপরে হচ্ছে মানুষের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র থাকে, এগুলো বসে, এগুলো আমাদের দরকার নাই। এই পুং স্ত্রী গ্যামেট হলে হ্যাপ্লয়েড হয়, এগুলো মনে থাকলে লিখবা, না হলে লিখবা না, নিজের দিকে তাকায়। আচ্ছা, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া যেহেতু একটা প্রাণী, কিন্তু সে যেহেতু মেরুদণ্ডী বা অমেরুদণ্ডীর মধ্যে পড়ে না, সেই কারণে লিখেছে প্রোটোজোয়া ব্যতীত। প্রোটোজোয়া হচ্ছে প্রোটিস্টা রাজ্যের আন্ডারে আমরা ফেলতেছি, এখানে আসবে না। সো কংগ্রাচুলেশন টু অল অফ ইউ যে তোমরা সেকেন্ড পার্টও শেষ করে ফেলেছো। আমাদের ক্লাস মাত্র হচ্ছে 1 ঘন্টা 8 মিনিট হয়েছে। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ইয়েস, 1 ঘন্টা 10 মিনিট 8 মিনিট যাই বলো, এটা হয়েছে আমাদের সেকেন্ড পার্টও ডান। আমরা এখন থার্ড পার্টে চলে যাব। থার্ড পার্ট শেষ করার পরে, থার্ড পার্ট শেষ করতে বেশি সময় লাগবে না, আর মাত্র 15 মিনিট লাগবে। এটার পরে আমি একটা ব্রেক দিব, ব্রেকের পরে আমরা হচ্ছে সৃজনশীল লেখার টিপস ট্রিক্স এবং হচ্ছে সৃজনশীল লেখাটা শিখবো। সো তোমরা শুরুতে এরকম ফানজাই প্লান্টে এই যে জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি এই সিকোয়েন্স আমি যেভাবে বললাম অবশ্যই মুখস্থ করে নিবা, সাথে ইংলিশ টার্মগুলো শিখে ফেলবা। প্রজাতির সংজ্ঞা আমি এখন শিখাচ্ছি না, এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না। এরপরে আমরা চলে আসি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ মানুষের ক্ষেত্রে। আমাদের কোনো এক বছরে একবার এসেছিল যে মানুষের শ্রেণীবিন্যাসের হচ্ছে ধাপগুলো লিখো। সো মানুষ তো অ্যানিমিলিয়া রাজ্য আমরা জানি, এবং মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের। তোমরা যারা ক্লাস 8-এর পড়া মনে রেখেছো তারা মনে রাখবা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং অনেক কিছু ছিল। সো কর্ডাটা পর্ব তাদের মধ্যে হচ্ছে একটা পর্ব। এই যে আমাদের কর্ডাটা পর্ব, আগে আমরা পর্বগুলোর নাম পড়ে নিব, একটু খেয়াল করি। কর্ডার আমি আবার ফেরত আসবো। শ্রেণী হচ্ছে ম্যামারিয়া, ম্যামারি গ্ল্যান্ড যাদের থাকে বা স্তন গ্রন্থি যাদের থাকে। বর্গ হচ্ছে প্রাইমেট, অর্থাৎ যারা প্রাইম মেম্বার, যারা গুরুত্বপূর্ণ মেম্বার, তাদেরকে প্রাইমেট বলে। গোত্র হচ্ছে হোমোনিডাই। কেন? কারণ মানুষের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, সেখান থেকে হোমোনিডাই আসছে, এবং আলটিমেটলি প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। খেয়াল রাখবা, প্রজাতি কখনো শুধু স্যাপিয়েন্স হয় না, প্রজাতি অবশ্যই হোমো স্যাপিয়েন্স, এবং এটার নিচে মাস্ট ডাইন টানতে হবে। এবার আসি অ্যানিমিলিয়া রাজ্যের যখন বৈশিষ্ট্য লিখবা, কি লিখবা? তুমি অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য তখন পড়ে আসছো না, সেগুলাই লিখবা। কর্ডাটা যখন লিখবা তখন তুমি এটা মনে রাখবা, মানুষ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী হওয়ার আগে ওদের শরীরে একটা জিনিস থাকতো, সেটা হচ্ছে নটোকট। নটোকট কি? আমরা যদি একটু ছবি দেখে বোঝার চেষ্টা করি, যে আমাদের নটোকট হলো একটা নরম নমনীত অখণ্ডায়িত অংশ। আমরা জানি যে মেরুদণ্ডে এমন খণ্ডায়িত খণ্ডায়িত অংশ থাকে, এর আগে নটোকট হচ্ছে এমন একটা অংশ থাকে। সো এমন একটা অংশ যে থাকে, তারপরে হচ্ছে আমাদের এরকম খণ্ড খণ্ড অংশ থাকে, এই জিনিসটাকে আমরা হচ্ছে নটোকট বলি। এটি মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর থাকে, এটা সারা জীবন থাকে না, অর্থাৎ পিচ্চিকালে তোমার নটোকট ছিল, পরে এটা মেরুদণ্ডী হয়ে গেছে। তুমি আবার খুঁজবা, আপু তো ক্লাসে বলছে আমার নটোকট থাকে, আমার নটোকট কই? বাট নটোকট কিন্তু তোমার এখন নাই, আগে ছিল, সেটা এখন আমাদের কি হয়ে গিয়েছে? মেরুদণ্ড হয়ে গেছে। যাদের মেরুদণ্ড হইছে তারা মেরুদণ্ডী, যাদের নটোকট মেরুদণ্ড হয় নাই তারা অমেরুদণ্ডী। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই নটোকট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যামালিয়া হইছে, এবং ম্যামালিয়া তো আমরা জানি ম্যামারি গ্ল্যান্ড থাকে, স্তন গ্রন্থি থাকে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আর প্রাইমেট কেন তোমরা একটু খেয়াল করবা, বানরের সাথে আমাদের সবচেয়ে বেশি যে মিল সেটা হচ্ছে বানরের এরকম হাতে বল কলা ধরে আঁকড়ে খাওয়ার ক্ষমতা আছে, যেটা অন্য কোনো প্রাণীর নাই। গরু ছাগল কিন্তু এমনি আঁকড়ে ধরে খাইতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, গোত্র সহজ লিখছে। গণ হচ্ছে দেহের অনুপাতে মস্তিষ্ক বড় থাকে। কখন? যখন তুমি ছোট ছিলা, মায়ের পেটে ছিলা, এত বড় একটা মাথা ছিল তোমার, আর এইটুকু একটা বডি ছিল। হ্যাঁ, আচ্ছা। সো এই অংশটা নিজেরা একটু পড়ে নিবা, এটা খুবই সহজ অংশ, এমন কঠিন কিচ্ছু না। এটা সৃজনশীলে আসে না, একবার একটা বোর্ডে আসছিল, যে কোনো একটা বোর্ড যেটা মনে করবে যে আমি একটু ভেজাইল্লা কোশ্চিন করব, সে আসলে এটা দিবে। আদারওয়াইজ সব বোর্ডেই রাজ্য থেকে কোশ্চিন দিবে। রাজ্য থেকে 3 টাইপের কোশ্চিন হয়, সেটাতে আমি আসতেছি। আইসিএন, আইসিজেডএন পুরো ফর্ম, আইসিবিএন পুরো ফর্ম লিখে ফেলবা, শিখে ফেলবা। দ্বিপদ নামকরণ পদ্ধতি কি শিখে ফেলবা। আমি চলে আসি, লিনিয়াস হচ্ছে একটা বই লিখছে, স্প্লেসিস প্লান্টেরাম, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, শিখে ফেলবা। ডান। আমি চলে আসি
এই জায়গাতে পরীক্ষায় এটা আসলে আসবে, সেটা কি? অলিয়াম সেপা বা যে কোনো একটা কিছুর সায়েন্টিফিক নাম। 8টা কি আছে বলো তো? 8টা স্টেপ আছে। ওকে, এটাই লাস্ট, এটার পর আমি ব্রেক দিব। এটার পর আমি ব্রেক দিব। আচ্ছা, সো এই যে আমাদের এই জায়গাটা যেটা আমি বলতেছি, এটা আমরা এখন শিখব। তো যে কোনো একটা নাম তুমি যখন ফর দ্য ফার্স্ট টাইম শিখবা, লাইক অলিয়াম সেপা, তুমি ওর দিকে মনোযোগ দিয়ে তাকাই চিন্তা করবা যে ওই নামটা আসলে কোন ভাষায় লেখা। সো তোমার প্রথম পয়েন্ট হবে হচ্ছে ভাষা। ঠিক আছে? আচ্ছা, সো প্রথম পয়েন্ট হবে কি? ভাষা। সো ভাষাটা কি? ভাষাটা হচ্ছে ল্যাটিন ভাষা। আচ্ছা, এরপরে তোমার 2 নম্বর কাজ হবে এদিকে আবার তাকায় চিন্তা করা, যেখানে অক্ষরগুলো কিভাবে লিখছে। অক্ষর কিভাবে লিখছে? গণ অংশটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, মাঝে একটা স্পেস, সবগুলাই ছোট হাতের। এটাই তুমি লিখবা। 3 নম্বর, এটার কয়টা অংশ আছে? অতে অক্ষর, অতে অংশ, এই জন্য পরপর। ক্লিয়ার? তাহলে ভাষা, তাকাই দেখবো যেখানে কিছু লেটার আছে। সো অক্ষর, অংশ, দুটো অংশ, গণ এবং প্রজাতি। আচ্ছা, 4 নম্বরে আমি চিন্তা করব, এখানে তাকাই, এটা আমি হাতে লিখছি, তাহলে হাতে লেখার সময় এটা কিভাবে লিখতে হয়? হাতে লেখার নিয়ম। হাতে লেখার নিয়ম কি? হাতে লেখার নিয়ম হচ্ছে যে এরকম করে লিখবো, এটা নিচে একটা দাগ, এটা নিচে একটা দাগ দিব নর্মালি, মাঝখানে স্পেস দিব। আবার একটা জিনিস, হয় হাতে লেখা যায়, নাহলে মুদ্রণ করা যায়। মুদ্রণ মানে হচ্ছে টাইপ করা। মুদ্রণের নিয়ম, মুদ্রণের নিয়ম হচ্ছে এটা এমনে লেখা, এরকম করে অলিয়াম সেপা। এটা হচ্ছে ইটালিক হরফে লেখা, যেটা হচ্ছে বেঁকে যাবে, এবং ওই ক্ষেত্রে কিন্তু নিচে দাগ থাকবে না। ওটা বেঁকে যাবে, বাট ওই ক্ষেত্রে নিচে দাগ থাকবে না। ডান। সো মুদ্রণের নিয়ম আমি শিখে ফেললাম, আমার 5টা নিয়ম হয়ে গেল। তুমি খেয়াল করছো আমি যখন সিকোয়েন্স বলছি, একটা শেষ হয়েছে আর একটা বলছি, একটা শেষ হয়েছে আর একটা বলছি, ভাষা বলছি তারপর অক্ষর বলছি, অক্ষর বলছি তারপর অংশ বলছি, অংশ বলছি তারপরে হাতে লেখার নিয়ম, হাতে লেখার নিয়ম যখন বলছি অবশ্যই মুদ্রণের নিয়ম বলতে হবে। এরপরের অংশগুলো হচ্ছে যে এই যে এত নাম নাম করলাম, এই নামে আমাদের দেখো পয়েন্টটা খেয়াল করে, এই নামে হচ্ছে বিজ্ঞানীর সাল সংযোজন করতে হবে। অর্থাৎ আমরা যখন বলি যে কোনো একটা বিজ্ঞানী নাম দিয়েছে, তখন আমরা বলি না যে কে দিয়েছে, তোমার নামটা অনেক সুন্দর, তোমার নামটা কে দিয়েছে। সো বিজ্ঞানীর নাম সংযোজন করতে হবে। বিজ্ঞানীর নাম ও সাল সংযোজন, আমি নাম ও সাল সংযোজন। এবং নামে আমরা সবসময় কি খুঁজি? মনে করো তোমার একটা বোন হয়েছে, তুমি কি খুঁজবা? কেমন নাম দিতে চাবা? নামে অনন্যতা খুঁজবা, অর্থাৎ ইউনিকনেস। যদি একটা নাম কারোর দেয়া হয়ে যায়, তুমি তাহলে কি করবা? সেই নামটা হচ্ছে দিবা না, সেটা হচ্ছে আমাদের অনন্যতা। ক্লিয়ার? আচ্ছা, এবং 8 লাস্ট পয়েন্ট, বিজ্ঞানীর নাম, সাল সংযোজন, অনন্যতা, সেটা হচ্ছে অগ্রাধিকার আইন। পরীক্ষায় কিন্তু কম মার্কের জন্য আসতে পারে বা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে যে অগ্রাধিকার আইন কি। সেক্ষেত্রে একদম শুরু থেকে কথা বলতে হবে যে এই অগ্রাধিকার আইনটা কোথা থেকে আসলো। এই অগ্রাধিকার আইনটা কিন্তু আসছে হচ্ছে আমাদের বর্ণনা থেকে, বিভিন্ন স্টেপ ফলো করে করে, যে দ্বিপদ নামকরণ একটা স্টেপ আছে, সেটা হচ্ছে অগ্রাধিকার আইন। এবং অগ্রাধিকার আইন হচ্ছে 2 জন ব্যক্তি যদি এট এ টাইমে নাম দেয়, তাহলে যার নামটা বেশি বিজ্ঞানসম্মত আমরা তার নামটা দিব। যে নাম প্রথমে দিছে, একই সাথে 2টা নাম দিলে তাহলে আমরা হচ্ছে যার নাম বিজ্ঞানসম্মত তার নামটা নিব। তোমরা খেয়াল করো, এই 8টা পয়েন্ট তোমরা যদি পরীক্ষায় অবশ্যই পয়েন্ট লিখে তার ভেতরে ডিসক্রিপশন লিখবা, বাট তোমরা খেয়াল করো এই 8টা পয়েন্ট যদি তোমরা লিখতে পারো, তাহলে কি তোমাদের কিছু লাগবে? লেখার টেকনিক, মুখস্থ করার টেকনিক শিখে ফেলাইছো না? এত হার্ড একটা পিটন দিব। বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে 16-17টা লাইন, তোমার আমি 8টা শব্দ শেখাচ্ছি, তাও এত হার্ড? হ্যাঁ, এত হার্ড লাগে? এটা সহজ লাগছে কি লাগে নাই? লেখার প্যাটার্ন শিখছো কি শিখো নাই? সবাই বলো দ্রুত।
ডান। আচ্ছা, এখন পরীক্ষায় অবশ্যই প্রত্যেকটার উদাহরণ বা যেমন লিখতে হবে। মনে করো উদ্দীপকে বলছে শাপলার বৈজ্ঞানিক নামের যেমনটা লিখো, মানে শাপলার বৈজ্ঞানিক নামের পদ্ধতি লিখো। প্রতি ক্ষেত্রে শাপলার বৈজ্ঞানিক নাম দিয়েই বর্ণনা দিতে হবে। বাট যদি পরীক্ষায় আসে যে হচ্ছে এমনি মানে যে কোনো একটা প্রাণীর বর্ণনা লিখো, উল্লেখ করে উদ্দীপকে কেউ না থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এক একবার এক একটা প্রাণী লিখতে। কখনো মানুষ, কখনো রুই মাছ, কখনো কাতলা মাছ, কখনো হচ্ছে অলিয়াম সেপা, এরকম হচ্ছে লিখবো। সো এই ছিল আমাদের এটা, বাট যেমন অবশ্যই লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এইগুলো বর্ণনা আমি হচ্ছে সবগুলো বলে দিয়েছি, আমি আর বলতেছি না। আমাদের বাঁচতেছে হচ্ছে 8:20। আমরা ঠিক হ্যাঁ, আমরা ঠিক 8:30টায় ক্লাসটা স্টার্ট করব। আমাদের হচ্ছে ক্লাস স্টার্ট হবে, স্টার্টস ফ্রম 8:30, এবং এরপরে আমরা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করব। সৃজনশীল আমাদের অলরেডি অনেক প্র্যাকটিস হয়ে গেছে, আমি জাস্ট ধরাই দিব যেন তোমাদের বাসায় বসে আর সৃজনশীল প্র্যাকটিস করা না লাগে, এবং সাথে হচ্ছে আমি বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিও শিখাই দিব। সো আমরা এখন একটা ব্রেকে চলে যাচ্ছি, আমরা হচ্ছে 8:30-এ আসবো। ওকে, ঠিক আছে।
হ্যালো সবাইকে, চলে এসেছি আমি। হ্যাঁ আচ্ছা, সবাই একটা কাজ করো, সবাইকে একটু ডাইকে ডেকে আনো, আমরা স্টার্ট করে দিই। আমরা ক্লাসটা আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? আমাদের ক্লাস আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সো আমরা শুরুতে হচ্ছে তারপরে আমরা হচ্ছে আজকে কি করব, আমার ক্লাস শেষ হবে কি করবা বলো তো? আগে খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ক্লাসের সাথে সাথে পড়তে বসবা না, আগে খাওয়া দাওয়া করবা। তারপরে হচ্ছে এই অধ্যায়টা আজকে শেষ এমনভাবে করবা যেন টেস্ট পরীক্ষার আগে তো বাদই দাও, এসএসসি পরীক্ষার আগেও তোমার আর পড়া না লাগে। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা এখন হচ্ছে সায়েন্টিফিক নাম মুখস্থ করব, যেটা তোমাদের হচ্ছে মুখস্থ হয় না, বা হলেও যারা ভুলে গেছো তারা একবার রিভাইজ করে নিবা। সো শুরুতে আসতেছি মানুষের সায়েন্টিফিক নাম। আই হোপ এটা কারো মুখস্থ করা লাগবে না, এটা সবাই জানো যে হোমো স্যাপিয়েন্স। আপু আবিদা আপুর কি বিয়ে ঠিক হয়েছে? আবিদাপুর বিয়ে ঠিক হয়েছে না, আবিদাপুর বিয়ে হয়েও গিয়েছে, ঠিক আছে? কালকে আমরা আবিদাপুর বিয়ে খাইতে যাব। ওকে, হচ্ছে মানে মজা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রেখে যাওয়া যাবে আর কি। আচ্ছা, সো যেটা ছিল যে হোমো স্যাপিয়েন্স মানুষ, যেটা গেল। এরপরে হচ্ছে আম এবং মৌমাছি। তোমরা একটু খেয়াল করো, ইন্ডিয়ার জাতীয় ফল কিন্তু আম। আমাদের জাতীয় ফল যেমন কাঁঠাল, ইন্ডিয়ার জাতীয় ফল হচ্ছে আম। আমের সায়েন্টিফিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, কারণ ইন্ডিয়ার জাতীয় ফল হচ্ছে আম। সবচেয়ে বেশি আম হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায়। এবং আম গাছে কি থাকে? মৌমাছি থাকে না, মধু থাকে, মৌচাক থাকে। সো মৌমাছির সায়েন্টিফিক নামও অ্যাপিস ইন্ডিকা। আমি একটু কথা বলে নিই, সায়েন্টিফিক নামগুলো পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন এমনভাবে তৈরি করা হবে যে সায়েন্টিফিক প্রশ্ন নাম না পারলে দেখবা কোশ্চিনটাই লিখতে পারছো না, এবং এর ওর থেকে যে শুনে লিখবা সায়েন্টিফিক নামগুলো ঠিক হবে কিনা এটা সন্দেহ আছে। মোদ্দা কথা, এই অধ্যায় থেকে কোশ্চিন লেখার টার্গেট নিলে যদি তুমি সায়েন্টিফিক নাম না পড়ো তাহলে কোশ্চিন না লেখাই বেটার হবে, বাংলা কথা, ঠিক আছে? ওকে, সো ম্যাগনিফেরা ইন্ডিকা এবং অ্যাপিস ইন্ডিকা এই দুটো আমরা একসাথে পড়বো। যদি আমরা আজকের ক্লাসের পর সায়েন্টিফিক নামগুলো সব একসাথে না পড়তে পারি, আমার এই লেখাটা ফলো করে তোমরা হচ্ছে সায়েন্টিফিক নামগুলো পরপর 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 লিখে ফেলবা। আমি কি বুঝাতে পারছি? তুমি যখন পরপর পরপর সায়েন্টিফিক নামগুলো হচ্ছে লিখবা এবং একটা কাগজ হয়ে যাবে সবগুলো নাম, তুমি দেওয়ালে টাঙাই রাখবা, প্রতিদিন ওই দুইটা দুইটা করে করে পড়বা। ওকে, এরপর আসি বাঘ এবং সিংহ। বনের রাজা কি আসলে বাঘ না সিংহ? এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে। প্যান্থেরা বা প্যান্থার মানে কি তোমরা জানো? এই বাঘ এবং সিংহের মধ্যে আসলে মিলটা কোথায়? টাইগ্রিস তো টাইগার মানে টাইগ্রিস, লায়ন মানে লিও। প্যান্থার মানেটা কি আসলে? এই বাঘ এবং সিংহের মধ্যে একটা কথার মিল আছে, একটাই বিষয় আছে যেটা হচ্ছে তাদের মাঝে মিল আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে গর্জন। তারা দুইজনেই হুঙ্কার দিতে পারে। এই হুঙ্কার দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমার প্যান্থার বা প্যান্থেরা, এটার মানে হচ্ছে গর্জন। সো প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও। এখন সব যদি আমি ট্রিক দিয়ে বুঝাইতে তো হবে না, তাই না? সো ধান আর পাটের সায়েন্টিফিক নাম আমি একটু মুখস্থ করে রাখবো। ধানেরটা তো সহজ, অরাইজা স্যাটিভা। আচ্ছা, আমি মনে রাখতাম পাটের নাম কিভাবে? কর কর করে কাশি দিয়ে ক্যাপসুল খাইছি, মানে খড়খড় করে কাশি হইছে, এখন আমি ক্যাপসুল খাইছি। আমি এভাবে মনে রাখতাম পাটের সায়েন্টিফিক নাম, খড়খড় করে কাশি দিছি, তারপর হচ্ছে ক্যাপসুল খাইছি। নিচেরই বলতে গিয়ে হাসি লাগতেছে। সো আমার মনে রাখার টেকনিক, আমি তোমাদেরকে বলি অনেক সময় আমার এমন এমন মনে রাখার টেকনিক আছে, আমি তোমাদের সামনে এগুলো বলতে পারবো না, বুঝছো? এই সেলুলোজকে একটা পিটন দিব। সেলুলোজকে আমি বলছি না, সেলুলোজ হচ্ছে কোষপ্রাচীরের গঠন উপাদান। আসছে আবার সেলুলোজকে, আবার যে দেখবো সাদমান ক্লাস নেবে দ্বিতীয় অধ্যায়ের, ওর ক্লাসের মধ্যে গিয়েও আবার হচ্ছে কমেন্ট করবে সেলুলোজ কি। আচ্ছা, সো করকরাস ক্যাপসুলারিস, এভাবে মনে রাখতাম। গেল কলেরা জীবাণু, ভিব্রিও কলেরাই, কলেরাই মনে রাখবো। ভিব্রিও, ভিব্রিও মানে কি? ভিব্রিও মানে হচ্ছে এরকম কমা শেপ, যে শেপটা হচ্ছে এরকম কমা, সেটা হচ্ছে ভিব্রিও, সেটা হচ্ছে ভিব্রিও কলেরাই। এরপর আসতেছে ম্যালেরিয়া জীবাণু, এটা আলাদা করে মনে রাখতে হবে। ম্যালেরিয়া অনেক একটা ভাইরাল রোগ, এই জন্য আমি মনে রাখবো যে ম্যালেরিয়া হচ্ছে ভাইভেক্স। সো প্লাজমোডিয়াম ভাইভেক্স বা ভিভেক্স, যা ইচ্ছা মনে রাখো, ভাইরাল থেকে ভাইভেক্স। হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইভেক্স। ইলিশ আমি মনে রাখতাম, আমার নাম হচ্ছে তন্দ্রা,
আমি খেতে পছন্দ করি ইলিশ, অ্যান্ড ইলিশ ইজ স্পেশাল ফিশ। আমি নিজেকে অনেক স্পেশাল মনে করতাম ওই ক্ষেত্রে, যে আমি অনেক স্পেশাল, এই কারণে হচ্ছে ইলিশের সায়েন্টিফিক নাম টেনুয়ালোসা ইলিশা। টেনুয়ালোসা ইলিশা, তন্দ্রা দিয়ে হবে, হ্যাঁ। আচ্ছা, রুই ল্যাবিও রোহিতা। রুই ল্যাবিও রোহিতা, এটা সহজ, তোমরা জানো। আর কাতলা তো কাতলা কাতলা, এটা তো দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। শাপলা এবং জবা একসাথে পড়তে পারো, নিমফিয়া নাউচালি। আমি মনে রাখতাম শাপলা আমরা কালেক্ট করি নৌকা দিয়ে, শাপলা পাওয়া যায় বিলে, সো এন দিয়েই নাম হবে, নৌকা, এন দিয়ে নৌকা, এন দিয়ে হচ্ছে নাম। সো নিমফিয়া নাউচালি, ক্লিয়ার? আচ্ছা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, জবা ফুলটা অনেকটা গোলাপের মতো, বা জবা ফুলের আবিষ্কারের সময় এটা চিন্তা করা হয়েছিল, এটা চাইনার রোজ এরকম ভাবে ভাবা হয়েছিল। চায়নার যে কোনো জিনিস অনেক সিম্পলিফিকেশন করে হয়, আমরা যেমন খাবার দাবার অনেক মশলা দিই, দেখবা চায়নার ওরা অনেক কম মশলা দেয়। একইভাবে গোলাপের যত পাপড়ি আছে এত পাপড়ির দরকার নাই জবাতে, এই জন্য হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ধানের বৈজ্ঞানিক নাম কি, এরকম তো এমসিকিউ আসতেই পারে, এগুলো আমি আর প্র্যাকটিস করছি না। আচ্ছা, কপসাইকাস সাউলারিস অ্যান্ড বুফো মেলানোটিকটাস, এই যে ব্যাং, দেখো ব্যাঙের কথা খেয়াল করো। এখানে একটা ইয়ে ছিল, একটা অ্যানিমেশন ছিল যেখানে ব্যাংটা এরকম করে বুক ফুলাচ্ছিল, নামাচ্ছিল, ফুলাচ্ছিল, নামাচ্ছিল। সো বুক ফুলায়ে মেলায়ে টিকটকাস। তোমরা একটু মনে রাখবা, ব্যাঙের একটা গল্প আছে, যে গল্পে ব্যাঙ বলছিল আমি এত ফুলাতে পারি, আমি এত ফুলাতে পারি, এত ফুলাতে পারি, ঠাস করে ফেটে গেছিল। ওখান থেকে আমরা মনে রাখবো যে বুক ফুলায়ে মেলায়ে টিকটকাস। আপু শুধু বইগুলো পড়লেই হবে না, আরো পড়তে চাও? আরো পড়লে ইন্টারের বই থেকে পড়ো, লাগবে না। এসএসসির কোনো পড়াই বইয়ের বাইরে পড়ার দরকার নাই, এটা একটা স্ক্যাম, বইয়ের বাইরে পড়া। এটা কোনোই প্রয়োজন নাই বইয়ের বাইরে যারা পড়াবে বা পড়বা যাদের কাছে, বা তুমিও যদি পড়ো, কোনো প্রয়োজন নাই এটা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আরশোলা। আমি মনে রাখতাম আরশোলা হচ্ছে অনেক প্রি প্ল্যান করছিল, করে আমেরিকায় গেছিল এবং কানা হয়ে গেছে। অনেক বেশি পড়াশোনা করলে কানা হয়ে যাওয়া লাগে, এই দুঃখ আমার থেকে ভালো করে কেউ বোঝে না, হ্যাঁ। সো পেরিপ্লান, এটা পেরিপ্লান করে আমেরিকায় গিয়ে কানা হয়ে গেছে। মোদ্দা কথা, অনেকে আছে ওই যে তোমরা কমেন্ট করছিলা যে আপু আপনি কি হচ্ছে মানে ছন্দ দিয়ে পড়াবেন। আমি কি আজকে ক্লাসে একটাও ছন্দ দিয়ে পড়াইছি? আমি দেখছি ছন্দ পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও তোমরা, আবার ছন্দ পড়লে ওইটার এগেনস্টে আবার হচ্ছে মুখস্থ করতে হয়। আমার পড়া দেখবা ইমাজিনেশন করে আমি পড়াই, কারণ আমি সবসময় আমার একটা অহংকার বলো বা গর্বের জায়গা বলো, আমি যা পড়ছি আমি কোনোদিনও পরীক্ষার হলে গিয়ে তা ভুলি নাই। আমি কিন্তু জীবনেও সত্য কথা, আমি পুরো সিলেবাস শেষ করে কোনোদিন পরীক্ষা হলে যাইতে পারি নাই, তোমরা হয়তো বিশ্বাস করবা না। আমি তো সারা জীবন ভালো রেজাল্ট করছি, কেউ বিশ্বাস করতে চায়ও না যে আমার পড়তে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনোদিনও ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা পর্যন্ত যাইতে পারি নাই। তাহলে কিভাবে হলো ভালো রেজাল্ট? এভাবে হলো যে আমি যা পড়ছি বেস্ট ভাবে পড়ছি। তো আমি যেদিন আরশোলা সায়েন্টিফিক নাম পড়ছি, আমি এটা জীবনও ভুলবো না পরীক্ষার হলে গিয়ে। আমি আলুর পড়ি নাই, আমি পারি নাই, আমি পড়ছি কিন্তু আমি পারি নাই, এইটা আমার কাছে অনেক বেশি হচ্ছে ইম্বারেসিং ব্যাপার। সো আরশোলা আমি মনে রাখতাম প্রি প্ল্যান করে, পেরি প্ল্যান করে আমেরিকায় গিয়ে কানা হয়ে গেছে, পড়তে পড়তে আমেরিকায় গিয়ে কানা হয়ে গেছে। আচ্ছা, এই গল্পটা আমি তোমাদেরকে বলেছিলাম একটা লাভ স্টোরির গল্প, সেটা হচ্ছে সোলানাম এবং হচ্ছে টিউবারোসাম। আর টিউবারো নামে একটা মেয়ে ছিল, এর নাম ছিল টিউবারো। এই টিউবারোকে সোলানো অনেক পছন্দ করতো, সোলানাম, সোলানো, হ্যাঁ, সোলানো, টিউবারো সাম আর কি, সোলানো অনেক পছন্দ করতো। সো এই সোলানোর বাইক ছিল এবং এইটা দেখে মেয়েটা হচ্ছে পটে গেছিল। পরে ওরা বিয়ে করতে যখন চাইলো তখন হচ্ছে টিউবারোসাম বললো দেখো আমার নাম হচ্ছে টিউবারোসাম, টিউবারোসাম। যদিও আলুর সায়েন্টিফিক নাম টিউবারোসাম কেন, কারণ আলু হচ্ছে টিউবার এবং সেখান থেকে টিউবারোসাম আসছে। সো ও তখন বলল যে আমি যে জাত, তোমার সাথে আমার জাতপাত মিলতেছে না, তুমি তোমার নাম চেঞ্জ করো। তোমার আর এগুলো ব্যাপার, আমি আমার নাম আজকে থেকে তোমার নামের সাথে মিল করে নামলাম সোলানাম, আর তুমি টিউবারোসাম। ডান, সায়েন্টিফিক নাম ডান। সো আমরা হচ্ছে সায়েন্টিফিক নাম সব ডান ডানা ডান ডান করে পড়ে ফেললাম। আচ্ছা, এইবার আরশোলা বৈজ্ঞানিক নাম কি গেল, জাতিফুলের বৈজ্ঞানিক নাম কি। আমরা চলে আসবো আমাদের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসে। ঢাকা বোর্ড 2025
আচ্ছা, ঢাকা বোর্ড 2025 সবাই একটু খেয়াল করো। উদ্দীপকের বি, আচ্ছা এই 25 সালের কোশ্চিনগুলোতে আমরা একটু পরে আসি, কারণ আগের হচ্ছে ইয়েগুলাতে মানে এটা তো নতুন অ্যাড করছি, আগের গুলাতে বেশি ভালো ছিল, সেটা আমি বলে আসি। ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান থেকে কাকে বলে, ক মার্কের জন্য আসতে পারে। জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে আসতে পারে। বিগত বছরগুলোতে কনজুগেশন কি, আর্কিগোনিয়াম কি, হেটারোট্রফিক কি আসতে দেখা গিয়েছে, এগুলো তোমাদের ক্লাসে পড়িয়ে দিয়েছি। হেটারোট্রফিক কি, অটোট্রফিক কি, এই সবগুলো তোমরা কি আকারে পড়ে নিবা। একদম গুছানো সাজেশন। এই ক্লাস করার পরে কোনো ধরনের টেস্ট পেপার ধরার কোনো প্রয়োজন নাই। ইভেন 25 সালের কোশ্চিন কি দেখানো টেস্ট পেপারে আসে নাই, আমি কিন্তু কোশ্চিন টোকানো, বুঝো, টোকায় টোকায় লিটারেলি আমি হচ্ছে তোমাদের জন্য এগুলো আনছি। আমি লাস্টে 25 সালের কোশ্চিন মিলাই দিব যে কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বা এতক্ষণ আমরা যা পড়েছি, ক্লাসের শেষে অবশ্যই মোটিভেশন থাকবে। আমার ক্লাস মানে মোটিভেশন অবশ্যই থাকবে, এটাতে তোমাকে সন্দেহ করা লাগবে না। আমরা 10 মিনিট আগামী একটু মনোযোগ দিব, আমরা হচ্ছে আমাদের সৃজনশীলটা খালি দেখাই দিব যে দেখো আপু কিভাবে মিলাই দিছে, যে আপুর ক্লাস করছো, তোমার সৃজনশীল প্র্যাকটিস করার দরকার পড়বে না। আচ্ছা, বিগত বছরগুলোতে এছাড়াও শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, মানুষ কোন রাজ্যের, কোন পর্বের, কোন শ্রেণীর, এভাবে কোশ্চিন আসতে দেখা গিয়েছে। দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে, আইসিএনবিএন পূর্ণ ফর্ম, এগুলা এবং যে কোনো জীবের বৈজ্ঞানিক নামও ক মার্কের কোশ্চিনে আসতে দেখা গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে জাস্ট এটা। সবাই এই স্লাইডটা আমি একটু ইয়ে করে দিচ্ছি, স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরো বেশি রিলেট করতে পারবা। সো এই স্লাইডটাতে লেখা আছে যে গ এবং ঘ থেকে কোন টাইপ অফ কোশ্চিন বারবার আসতেছে। রাজ্যের বৈশিষ্ট্য লিখো আসে, যে কোনো দুইটা রাজ্যের তুলনা করতে আসে, অনেক সময় তিনটা রাজ্যেরও আসে, যে কোনো দুইটা, তিনটা, এমনকি 4টা অথবা 5টা রাজ্যের মধ্যে কোনটা উন্নত আসে। আমরা জেনে রাখবো আমাদের 5টা রাজ্যের মধ্যে মনেরার থেকে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠার থেকে ফানজাই, ফানজাই থেকে প্লান্টি, প্লান্টির থেকে অ্যানিমিলিয়া উন্নত। সো উপর নিচ থেকে উপরের দিকে যত যাবে উন্নত হতে থাকবে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, মানুষের শ্রেণীবিন্যাস লিখো কারণ সহ, এটা আসে, এবং বৈজ্ঞানিক বা দ্বিপদ নামকরণ পদ্ধতি আসে। ডান। এই অধ্যায় থেকে এর বাইরে একটা সৃজনশীল আসবে না। যে বলবা তন্দ্রাপুর ক্লাস করার পরে অন্য জায়গায় ক্লাস করার প্রয়োজন পড়ছে বা অন্য কোনো ধরনের কোনো সাপোর্ট নেওয়ার দরকার পড়ছে, দ্যাটস জাস্ট এ ওয়েস্ট অফ টাইম। এছাড়া তোমার কিচ্ছু লাগবে না। এবার আসি, যখন কোনো রাজ্যের বৈশিষ্ট্য আসবে, লেখার প্যাটার্ন কেমন হবে। আপু শিখাইছে না যে একটা পয়েন্টের নাম হবে, তারপরে পয়েন্টের বর্ণনা হবে, সেভাবেই আসবে। তুলনা আসলে ছক করে লিখবো, ঠিক আছে, ছক দেখাই দিছি। উন্নত আসলে আপু কি করব? আচ্ছা, উন্নত আসলে আমরা যে কাজটা করব, আমরা একটা যেই তুলনার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা লিখবো। মনে করো যে ক্লোরোফিল আমরা লিখতেছি, আমাদের পয়েন্টের নাম হচ্ছে ক্লোরোফিল, এবং এখানে আমরা 1 দিয়ে লিখবো হচ্ছে ছত্রাক, এবং 2 দিয়ে লিখবো হচ্ছে মনে করো প্লান্টি, তো প্লান্টি লিখলাম, প্লান্টি। ছত্রাক লেখা উচিত না, ফানজাই লেখা উচিত। এখানে ক্লোরোফিল আছে কি নাই লিখবো, এখানে ক্লোরোফিল আছে কি নাই লিখবো। এখানে একটা তুলনা হয়ে যাচ্ছে। তুলনা চাইলেও এভাবে লেখা যাবে, উন্নত বৈশিষ্ট্যের দিকে এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এইবার নিচে যখন আমি কনক্লুড করব তখন আমি লিখব যে উপরোক্ত বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় যে ফানজাইয়ের থেকে প্লান্টটি উন্নত উপরোক্ত বৈশিষ্ট্যের কারণে। ডান। কিন্তু সবার আগে একটা জিনিস মাথায় নিতে হবে, সৃজনশীল প্রশ্ন মানে বই হুবহু লেখা না। বইয়ের উদ্দীপকটা নিয়ে আগে অনেকক্ষণ কথা বলতে হবে, তারপরে এইসব বর্ণনায় আসতে হবে। উদ্দীপক নিয়ে কথা বলা ছাড়া এই সকল বর্ণনায় আসলে সেটা কোনো সৃজনশীল লেখার প্যাটার্নে পড়বে না। সেটা পড়বে যে তুমি ভালো লিখতে পারো সেই প্যাটার্নে পড়বে, বাট সৃজনশীল লেখার প্যাটার্নে যাবে না। সো এই প্যাটার্নে আমরা তুলনাও করতে পারবো, এই প্যাটার্নে কোনটা উন্নত সেটাও বলতে পারবো। মানুষের শ্রেণীবিন্যাস লিখো, ইংলিশ টার্মগুলো উল্লেখ করে সহ, অবশ্যই সেটা তোমরা জানো। বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এবার চলো কোশ্চিন মিলাই। এর বাহিরে কোনো ধরনের কোশ্চিন বিগত বছরগুলোতে আসছে কিনা। রাজ্যতাত্ত্বিক তুলনা, উদ্দীপকের জীবগুলোর রাজ্যতাত্ত্বিক তুলনা করো। এখানে মাশরুম, স্ট্রবেরি আছে এবং রুই মাছ আছে। ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া পড়াই দিছে না আপু ছক করে, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, রাজ্যতাত্ত্বিক তুলনা। এখন কিন্তু আর পড়াচ্ছি না, এখন সবাই রিল্যাক্স হয়ে যাও, কেউ আর মানে পড়তেছি এরকম মাইন্ড রাখো না। আচ্ছা,
এক্স ওয়াই থেকে উন্নত বিশ্লেষণ করো। কোনটি উন্নত? আপু পড়াই দিছে না কোনটা উন্নত? আচ্ছা, মানে অলরেডি ডান। কিন্তু এক্স কি এটা নিয়ে আমাকে কিছুক্ষণ কথা বলতে হবে, ওয়াই কি এটা নিয়ে কথা বলতে হবে, তারপরে এক্স কোন রাজ্যের সেটা নিয়ে কথা বলতে হবে, ওয়াই কোন রাজ্যের সেটা নিয়ে কথা বলতে হবে। সো বৈশিষ্ট্য দিয়ে আমাদের কিন্তু কোনটা উন্নত আসতে পারে। এরপরে এখানে এরকম করে বর্ণনা থাকবে গাইডে, এগুলো জাস্ট স্কিপ করবা, এটা দেখানোর জন্য ছিল। এরপরে আমাদের চলে আসছে উন্নত কোনটা গেল, বৈজ্ঞানিক নাম দিয়ে আসতে পারে। দেখো খেয়াল করে কোশ্চিন কিন্তু কোনটা উন্নত কিন্তু আসছে বৈজ্ঞানিক নাম দিয়ে, সো না জানলে কিন্তু পারবা না। আচ্ছা, আর বৈজ্ঞানিক নামের নিচে দাগ না দিলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যাবে। আর নষ্টকও একটা বৈজ্ঞানিক নাম, নষ্টকের নামের নিচেও দাগ দিতে হবে। আচ্ছা, এইবার এভাবে আসতে পারে, এ এবং বি রাজ্যভুক্ত ডাইরেক্ট নাম দিয়ে আসতে পারে, তুলনা কোনটি উন্নত এবং কেন বিশ্লেষণ করো। ওয়াই এবং জেড চিত্র দিয়ে আসতে পারে, 3 রাজ্যের মধ্যে উন্নত কোনটা বিশ্লেষণ করতে পারো। সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এই যে আমি যেটা লিখলাম, এই যে খেয়াল করো এখানে একটা 3 নম্বর পয়েন্ট হবে, বাস। এইভাবে তুমি যদি জাস্ট 4টা পয়েন্টও লিখো সেটা দিয়ে কাজ সারা। তোমার লেখার প্যাটার্নই তো ডিফারেন্ট, টিচার ভুল ধরবে কোথায়? ক্লাসের এইটা হচ্ছে চুম্বক অংশ, বুঝছো? এটা হচ্ছে ক্লাসের চুম্বক অংশ এখন যা শিখাচ্ছি। আচ্ছা, সো এবার আসি ধারাবাহিক ক্রমবিকাশ। যদি কখনো চলে আসে এরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে 22 সালে আসছিল, যে উদ্দীপকের শ্রেণীতে যে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আসলে আমরা প্রত্যেকটা রাজ্যের একটা করে করে বৈশিষ্ট্য লিখব, যে মনেরাতে এমন ছিল, প্রোটিস্টাতে গিয়ে এমন হইছে, প্রোটিস্টাতে এমন ছিল, ফানজে গিয়ে এমন হইছে, ফানজে এমন ছিল। মানে প্রতি রাজ্যে হায়েস্ট 2টো করে বৈশিষ্ট্য আমরা লিখবো, কোনো তুলনা হবে না, জাস্ট 2টো করে বৈশিষ্ট্য লিখে লিখে লাস্টে আমরা বলবো আমরা দেখতেছি উদ্দীপকের বর্ণনা, মানে উপরোক্ত বর্ণনা অনুযায়ী যে মানে বৈশিষ্ট্যের একটা ক্রম বিকাশ হইছে, এবং এই কারণে হচ্ছে আমাদের উন্নত থেকে সরল থেকে জটিল হইছে। ধারাবাহিক ক্রমবিকাশ, এই যে এখানে দেখো পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নিও, আমি এটা দেখাচ্ছি না। প্রথম 2টি রাজ্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ দেখাই দিছি, তুলনামূলক বিশ্লেষণ দেখাই দিছি, তুলনামূলক বিশ্লেষণ। প্রথম জীবটি অমুক অন্তর্ভুক্ত নয় কেন? আচ্ছা, প্রথমে জীবটি দ্বিতীয় এবং একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় করো, সেম কোশ্চিন সেম, তোমার লেখার প্যাটার্ন চেঞ্জ হবে না, জাস্ট তুমি উদ্দীপকটাকে একটু মডিফাই করতে শিখবা। রাজ্যের বৈশিষ্ট্য দিয়ে আসতে পারে, ভিন্ন রাজ্য হওয়া সত্ত্বেও, প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যভুক্ত কেন, বৈশিষ্ট্যগুলো লিখে বলতে হবে যে এই বৈশিষ্ট্য সাপোর্ট করে। দেখো জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি আসছে ক মার্কে, দেখছো? পেনিসিলিয়াম কেন প্রকৃতকোষী, প্রকৃতকোষীর বৈশিষ্ট্য কিন্তু পেনিসিলিয়ামের মধ্যে লিখতে হবে। আবার পেনিসিলিয়াম ফানজাই কেন সেটাও লিখতে হবে খ মার্কে। লেখার জায়গার অভাব নাই, তুমি খালি লিখতে জানলে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। এখন এ জীবের যখন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস আসছে, এটার মানে হচ্ছে ওই যে জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি ইংলিশে লিখে কোনটা কোন জায়গা, অ্যানিমিলিয়া, কর্ডাটা, ম্যামালিয়া, হোমোনিডাই, প্রাইমেট, হোমোনিডাই, হোমো এবং হচ্ছে হোমোস্যাপিয়েন্স, সাথে হচ্ছে অবশ্যই ব্যাখ্যা, কিন্তু মাস্ট নিচে দাগ দিতে হবে। এরপরে হচ্ছে শ্রেণীবিন্যাস আসলো, এই যে লেখা আছে ডান। দ্বিপদ নামকরণ পদ্ধতি আমরা শেষ করি, শেষের জীবটা হচ্ছে রুই মাছ, সো রুই মাছের দ্বিপদ নামকরণের পদ্ধতি ব্যাখ্যা করতে বলেছে। অবশ্যই রুই মাছের দ্বিপদ নামকরণের পদ্ধতির ক্ষেত্রে আমরা বারবার যেমনে রুই মাছের নামটাই মেনশন করব, এখানে অন্য কিছুর নাম মেনশন করা যাবে না। আচ্ছা দেখো বারবার কিন্তু এটা করছে, বাট এইরকম ভাবে লেখা যাবে না, এরকম যে লিখবা সে একদম পচা মার্ক পাবা। যে আমার স্টুডেন্ট শোনো, একটা পরীক্ষার হলে তোমার সামনের জন যখন ভালো লিখে ফেলাইছে তখন পিছনের জনের মার্ক পাওয়ার পসিবিলিটিস অনেক কমে যায়, আবার সামনের জন যখন খারাপ লিখছে তুমি যখন ভালো লিখছো তখন তোমার মার্ক পাওয়ার পসিবিলিটিস যতটা ছিল তার থেকে আরো বেশি বেড়ে যায়। টিচারের এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা খুবই কমন ব্যাপার, এটা হবেই। আমি কি বুঝাতে পারছি? এই প্যাটার্নে লেখো, ওই যে এসএসসিতে এত প্লাস মার্ক, কত মার্কের চিন্তা করা লাগবে না, দেখবা খালি মানে ফুল মার্ক, যেই পরীক্ষা দিতেছো খালি ফুল মার্ক। এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ তোমার আটকানোর কথা না আজকের ক্লাসের পরে। জেড এর নামকরণে কি ভূমিকা পালন করবে? ধন্যবাদ সবাইকে। এইবার আমরা 25-এর কোশ্চিন মেলাই, যেটা আমাদের রিসেন্ট সালে আসছে, এগুলো তো অনেক পুরাতন কোশ্চিন, অনেক আগের বছর পর্যন্ত। তোমাদের কিন্তু কোশ্চিন খুলে আর দেখার কোনো প্রয়োজন নাই, তোমরা কিন্তু সব শিখে গেছো। কোশ্চিন খুলে দেখে টাইম নষ্ট করবা না, কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিজেকে যাচাই করতে পারো। সবাই একটু খেয়াল করো, বি এবং সি এর রাজ্যগত পার্থক্য আমি শিখাই নাই,
প্লান্টি আর অ্যানিমিলিয়ার রাজ্যগত পথ, তোমার খালি ইয়েস অর নো লিখবা বাস। উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বিশ্লেষণ করো। এইটা হচ্ছে আমাদের 13 অধ্যায়ের কোশ্চিন মিক্স করে দিয়েছে এই চ্যাপ্টারের সাথে। যেহেতু ফুল সিলেবাস ছিল তখন মিক্স করে কোশ্চিন একটু বেশি আসতো, এখন মিক্স করে কোশ্চিনটা কম আসবে। পি জীবটির রাজ্যগত অবস্থান ব্যাখ্যা করো। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য আপু শিখায় নাই। পি এবং কিউ এর মধ্যে কোনটা উন্নত শিখায় নাই। মনেরা আর ফানজাইয়ের মধ্যে কোনটা উন্নত, ফোকাস অন হোয়াট, প্রোক্যারিওট ভার্সেস ইউক্যারিওট। মার্গুলিসেসের শ্রেণীবিন্যাসের অনুসারে এ জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এ জীবটি মার্গুলিসের, খেয়াল করো কোশ্চিনটা খেয়াল করো, মার্গুলিস, ইট ইজ নট হুইটটেকার। মার্গুলিসের অনুযায়ী, হুইটটেকার অনুযায়ী মনেরা, বাট মার্গুলিসের অনুযায়ীও কিন্তু প্রোক্যারিওটের মধ্যে অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্যে ভুল করে আসা মোটেও যাবে না। আমি কিন্তু সব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমাদেরকে ধরাই দিছি, ঠিক আছে? আমি কিন্তু বিশাল লম্বা ক্লাস নেই নাই, বাট যতটুকু ক্লাস নিছি তুমি বলতে পারবা না যে আপু কোনো একটা টপিক কোনো পচাভাবে পড়াইছে বা মিস করছে। এ এবং বি এর মধ্যে কোনটা উন্নত শিখাইছি না। প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে কোনটা উন্নত লিখে দিবা। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা, একদম পারফেক্টলি প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে উন্নত। পি রাজ্যের অন্তর্গত বৈশিষ্ট্য লেখা হলো, পি রাজ্যের অন্তর্গত বৈশিষ্ট্য লেখা হয়েছে। রাজ্যগত অবস্থান থেকে কিউ এবং আর এর মধ্যে কোনটা উন্নত, তোমাদেরকে এটা বারবার বলা হচ্ছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের পার্থক্য। ডান। 25 সালের কোশ্চেন কিছু আটকাইছে, 26-এর কোশ্চেনেও কিছু আটকাবে না। মার্ক মাই ওয়ার্ড, আমার ক্লাসে বলা আজকের প্রত্যেকটা কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে কিচ্ছু আটকাবে না। এখন কথা হচ্ছে ক্লাস তো আপু এত কষ্ট করে নিছে, আপুর জন্য ক্লাসের শেষে তোমাদের জন্য অ্যাকচুয়ালি একটা নোট সাবমিট করতে হবে। সে নোটটা কি হবে একদম এন্ডিং স্লাইডে আমি লিখে দিচ্ছি। সেই নোটটা হবে হচ্ছে ফানজাই, প্লান্টি এবং অ্যানিমিলিয়া রাজ্যের তুলনামূলক পার্থক্য। তুলনা অর্থাৎ তুলনা, এই তিনটা রাজ্যের তুলনা করা হচ্ছে নোট হবে। নোট করবা, আপুকে মেনশন করবা, আপুর ক্লাস কেমন লাগছে জানায় আমাদের এএফএস এর 26 যে গ্রুপটা আছে, এএফএস 26 যে গ্রুপটা আছে সেটাতে হচ্ছে পোস্ট করবা, ঠিক আছে? চাইলে আমার গ্রুপেও পোস্ট করতে পারো, এএফএস এর 26 গ্রুপে অবশ্যই আমাকে ট্যাগ করে পোস্ট করবা। নাও কামস দ্য মোটিভেশন পার্ট, দ্য মানে মোস্ট ওয়েটেড পার্ট। দ্বিবিভাজন এবং অ্যামাইটোসিসের মধ্যে খুব একটা পার্থক্য নাই, দুটা ওয়ান কাইন্ড অফ সেম। ইভেন দ্বিবিভাজনে লেখাও থাকে যে এই প্রক্রিয়াটা অনেকটা অ্যামাইটোসিসের মতো, বা অ্যামাইটোসিসে লেখা থাকে এটা দ্বিবিভাজনের মতো। মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে, এটা আসলে কিভাবে লিখবো? আচ্ছা, মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করলে মাশরুমের কিছু গুরুত্ব আছে, তুমি এটা এআই কেও বলতে পারো, কারণ এটা যেহেতু তোমার আউট অফ বুক তুমি এক্ষেত্রে এআই এর হেল্প নিতে পারো। বইয়ের টপিকে তুমি হচ্ছে মানে এআই এর হেল্প নিবা না। সো মাশরুমের ইয়ে হচ্ছে এটা খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়, এটা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট আসলে মাশরুমের, যে খাদ্য এবং অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও তুমি এরকম 2-4টা পয়েন্ট কালেক্ট করে জাস্ট পয়েন্টের নাম মনে রাখলেই হবে। আচ্ছা, বাট কথায় কথায় কেউ এআই ব্যবহার করবা না, বিভ্রান্ত হবা। আমার গ্রুপে প্রতিনিয়ত দেখি আমি আসে যে এআই ব্যবহার করে আপু এটা করছি, এআই তো এটা বলছে। আমি একদম বকা দিয়ে দিই যে এআই তো তুমি ব্যবহার করতে পারবা না, তোমার কোশ্চিন তো এআই করে দিবে না। আচ্ছা, স্পোরের কোষ যখন হ্যাপ্লয়েড ভুক্ত হয় তখন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। নগ্নবীজি যাদের বীজটা হচ্ছে নগ্ন বা উন্মুক্ত, আবৃত বীজি যাদের বীজ আবৃত। ডান। এর বেশি আর কোশ্চিনের অ্যান্সার আমি দিব না, কারণ আমি সবই গুছিয়ে পড়াই দিছি। এবার আসি আমরা মোটিভেশন পার্টে। আমি কিন্তু ক্লাস 9 থেকে যখন 10-এ উঠি কোনো রকম মানে এরম করে উঠি, মানে কোনো রকম উঠি। এরপরে যে ঘটনাটা ঘটে, ক্লাস 10 এমনি চলতে থাকে, এই পড়ি না এটা সেটা অনেক কিছু হয়। হঠাৎ করে আমার কেন জানি মনে হয় যে আমার কুষ্টিয়ার জায়গাটা তো ভালো লাগে না, আমি কুষ্টিয়াতেই থেকে যাব না, আমাকে ঢাকার ভালো কলেজে চান্স পাইতে হবে। কেন? আমার ছায়ানটে ভর্তি হওয়ার অনেক স্বপ্ন ছিল। সো ঢাকায় চান্স পেলে আমি ছায়ানটে পড়তে পারবো। আমি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, যেটা আমার ক্লাস 9-এ আনফর্চুনেটলি বিভিন্ন কারণে হচ্ছে বন্ধ হয়ে যায়। ক্লাস 8 পর্যন্ত করছি, আমার প্রায় 50টার বেশি একাডেমিক কো কারিকুলার সার্টিফিকেট আছে। আমি শুধু গানটা পারি না, হ্যাঁ গানটা আমি ইভেন ছায়ানটেও আমি গেছি, বাট আমি হচ্ছে ফাইনালি আমি ছায়ানটে গেছি, বাট আমি ছায়ানটে কন্টিনিউ করতে পারি নাই, তখন আসলে বিভিন্ন আবার ঝামেলার কারণে আমার ওটা বন্ধ হয় নাই। সো আলটিমেটলি
আমি দেখলাম যে আমার আসলে ঢাকায় যাওয়ার গুরুত্বটা অনেক বেশি। আমি ঢাকায় গেলে অনেক ভালো কিছু করতে পারবো, আমি এটা রিয়েলাইজ করতে শুরু করলাম। তো ঢাকায় কিভাবে যাব? আমার 9-এও একবার হলিক্রসে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা হয়েছিল, বাট হয়েছিল না। তো আমি বলছি এবার আমি একদম নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় আমি হচ্ছে ঢাকায় চলে যাব। তো তখন আমি কি করলাম, আমি হচ্ছে তোমার পড়াশোনা স্টার্ট করলাম। এই যে আমি পড়াশোনা স্টার্ট করছি মোটামুটি টেস্টের কিছুদিন আগে, বা মোস্টলি টেস্টের পরে, টেস্টের কিছুদিন আগে আসলে আমি পড়াশোনা স্টার্ট করি। টেস্ট পরীক্ষার সময় আমার লাইফে একটা প্রতিবন্ধকতা আসে যে এখন আমি পড়বো নাকি আমি হচ্ছে পরীক্ষা দিব, কারণ আমার তো পড়াশোনা হয় নাই। তাহলে হচ্ছে আমি কি করব এখন? তো তখন আমি হচ্ছে অনেক বেশি করে পড়াশোনা শুরু করলাম। আমি খালি পড়তাম আমার এবং পড়তে বসে যেটা হইলো, প্রতিদিন একটা একটা করে প্রতিবন্ধকতা আসে। একদিন হচ্ছে মানে ঠান্ডা লাগে, আমার ঠান্ডার অনেক বেশি সমস্যা। আমি ইনস্ট্যান্ট আম্মুকে বলছি যে আম্মু হচ্ছে আমাকে একটা গিজার কিনে দাও, মানে গিজার না, ওই যে কি বলে এয়ার হিটার না কি যেন বলে, যেটাতে হচ্ছে গরম বাতাস বেরোয়, আমাকে একটা কিনে দাও। রুম হিটার, হ্যাঁ মনে পড়ছে, রুম হিটার এটা কিনে দাও। আম্মুর সাথে গিয়ে ইনস্ট্যান্ট রুম হিটার কিনে আসছি। দেন আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা হয়েছে। এইভাবে বারবার বারবার পড়তে বসেও একটার পর একটা সমস্যা লেগেই আছে। ঘুমের সমস্যা হয়, শরীর অসুস্থ হয়, টেস্ট পরীক্ষা আমার কাছে একটা সমস্যার নাম ছিল, কারণ যেহেতু টেস্ট পরীক্ষা মানে দিব নাকি নিজে পড়বো এরকম একটা সিচুয়েশন। আমি তো পরীক্ষার জন্য পড়ে আমার লাভ নেই, আমি তো কিছু পারবো না, সো আমার নিজে পড়তে হবে। এরকম সিচুয়েশনে থেকে বের হয়ে আমি টেস্ট পরীক্ষার পরে আমি স্কুলের সাথে আসলে কোনো সম্পর্ক রাখি নাই, কারণ আমার আসলে কারোর সাথে সম্পর্ক রাখার মতো সিচুয়েশন তখন আর নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করে তখন আমি কোথায় পড়ছি, আমি কি বাসায় টিউটর ছিল, বাইরে ছিল? বাইরে তো অবভিয়াসলি ছিল না, বাইরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার যদি মনে থাকে আমার বাসায় টিচার ছিল, বাট এমন না যে বাসার টিচার ঘন্টার পর ঘন্টা পড়াচ্ছে। আমার সমস্যা হচ্ছে দেখাই দিয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে দেখাই দিয়ে যাচ্ছে, এই প্যাটার্নে ছিল। আমি নিজে পড়তাম, সব আমি নিজে পড়তাম। তোমরা অনেকে বলো যে ইংলিশের নবদূত টেস্ট পেপার এত বড় আমি পড়বো কেমনে? আমি পড়ে ফেলাইছিলাম। আমি প্রতিদিন পড়তাম একটা করে মডেল টেস্ট পরীক্ষা আগ পর্যন্ত পড়তে 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 না আমার মুখস্থ হয়ে গেছে, খালি পড়তাম। তো আমার মনে হয় আমি ওই সময় পড়তে কেন পারছিলাম, রিজন ইজ জাস্ট ওয়ান, যে আমার টার্গেট সেট করা ছিল যে আমাকে কেন এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। আমি তো তোমাদেরকে ভিডিওতে বলছি যে এসএসসিতে কেন ভালো রেজাল্ট করতে হাজারটা, আমার কাছে খালি একটাই কারণ ছিল যে আমার কুষ্টিয়া একদমই ভালো লাগে না, আমার এখানে কোনো ফ্রেন্ড নাই, আমার এখান থেকে বের হইতে হবে। সো আমি এই কারণে হচ্ছে পড়াশোনা করতাম। এই যে ফাইনালি আমি যে হচ্ছে পড়াশোনা করছি, সেই কারণে আমি ভালো রেজাল্ট করতে পারছি। ইভেন আমার রেজাল্ট যে এত ভালো হবে এটা আমার কাছে এতটা বেশি শকিং ছিল যখন আমি দেখছি ভালো ভালো কলেজগুলোতে আমি চয়েস দিছি এবং সবগুলো কলেজে প্রায় উপরের দিকে, মানে সিরিয়াল করছে, সিরিয়ালের প্রায় উপর। তখন আমার খুব আশ্চর্য লাগছে যে রাজুক উত্তরা মডেল কলেজে আমি চান্স পাইছি, এই স্কুলেরও তো স্টুডেন্ট আছে, তাদেরকে টপকায়ও আমি চান্স পেয়ে গেছি। মানে এটা তো বোঝা যায় ওই স্কুলে যদি এত স্টুডেন্ট থাকে আমার পজিশনে এত বেশি সামনে ছিল। তো আমার মনে হয় যে যে কোনো কিছুতে মোটিভেট হওয়ার জন্য মোটিভেশনাল ভিডিও দেখার থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রবলেম হচ্ছে প্রবলেমের ভিডিও দেখতে পারো, বাট মোটিভেশনাল ভিডিও দেখার থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে নিজের টার্গেট সেট করা। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইউনিভার্সিটিতে এসে ফেস করছি, পড়তে পড়তে পাগল হয়ে যাওয়া যাবে না। আসলে আমি পড়তে পড়তে কখনোই পাগল হই নাই, বাট আমি বলতেছি রাত জেগে পড়া যাবে না, শরীরের ক্ষতি করা যাবে না, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়া যাবে না। এই কাজগুলো থেকে সবাইকে দূরে থাকতে হবে, এটা সবাই মাথায় নিও। সবাই পরীক্ষা আসলে পড়বা, খুবই ভালো কথা, বাট সেই পরীক্ষাটা আসলে এসে গেছে, তোমাকে এখন পড়তে হবে। এবং যারা পড়া ভালো সিচুয়েশনে আছো তারা যদি সামনের দিনগুলোতে ভালো প্র্যাকটিস না করো, ওই আমার মতো কেউ পিছু থেকে এসে এখন কিন্তু ভালো রেজাল্ট করে বের হয়ে যাবে। সো দ্যাটস দ্য মোটিভেশন ফর হচ্ছে টুডে। ওকে, আমি খুব পচা কলেজে পড়ছি, আমার আব্বু আম্মু আমাকে ঢাকায় আসতে দেয় নাই, হ্যাঁ। সো আমি হচ্ছে কুষ্টিয়ায় একটা কলেজে পড়ছি, চান্স পাই কোনো লাভ হয় নাই। আচ্ছা, সো সবাই অবশ্যই নোট সাবমিট করবা আমাদের এএফএস এর যে হচ্ছে এসএসসি 26 না এসএসসি 26 যে গ্রুপটা আছে এটাতে আমাকে ট্যাগ করে আজকে ক্লাসটা কেমন লাগছে, একটা গুছানো কম্প্যাক্ট ক্লাস অল্প সময়ের মধ্যে তোমাদেরকে নিয়ে দিয়েছি এবং একদম ক্লাসের আগে খুব সুন্দর করে স্লাইডগুলো মেক করে নিয়ে আসছি। বইটা দেখাতে দিচ্ছি বাট বই দেখানোই লাগেনি কারণ সব স্লাইডে ছিল। সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের কমেন্ট, ফিডব্যাক এবং পোস্টের আশায় আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।